আচ্ছা, তো আজকে আমরা কুইক বুকস এর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস করব। সেটা হচ্ছে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আর বুককিপার হিসেবে সবথেকে বেশি আমাদের কাজ থাকবে হচ্ছে রিকনসিলেশনের কাজ। সেই রিকনসিলেশনটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। ব্যাংক রিকনসিলেশন, ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেপাল রিকনসিলেশন। তারপরে আর দুইটা টপিক দেখব, যদিও অনেকের কাছে মনে হয় যে দুইটা টপিক গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার কাছে মনে হয় দুটো টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন কুইকবুকস অ্যাকাউন্টেন্ট ভার্সন আপনাদেরকে ওপেন করে দিছি, সে অ্যাকাউন্টেন্ট ভার্সনে ধরেন আপনাদের তো ওইটা একটা ফার্ম ছিল, তাই না? সেই ফার্মে যখন আপনি চান যে আরো 4-5 জনকে টিম হিসেবে অ্যাড করে ওই ফার্মের আন্ডারে কাজ আনবেন, তখন সেক্ষেত্রে আপনি কাকে কিভাবে টিমে অ্যাড করবেন সেই প্রসেসটা দেখব, এবং কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমি অ্যাক্সেস নিব সেটাও আমরা দেখার চেষ্টা করব। যদিও এই দুইটা নিয়ে আমি ভিডিও অনেক আগে দিয়ে রাখছিলাম, আপনারা দেখেন নাই, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা দেখব রিকনসিলেশন। রিকনসিলেশন মানে কি? কেউ কি বলতে পারবেন? রিকনসিলেশন, মিলকরণ বিবরণী যেটা আমরা জানি, তাই না? আমরা কি করি, একটা হিসাব রাখি, ব্যাংকের একটা হিসাব রাখি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে, আবার ব্যাংকও আমাদের নামে একটা হিসাব রাখে তাদের প্রতিষ্ঠানে। এখন দিন শেষে তাদের স্টেটমেন্টটাকে নিয়ে এসে আমাদের লেজারের সাথে আমরা মিলাই। আর আমাদের লেজার বলতে এখন আমরা বুঝবো কি, কুইক বুকস। ঠিক আছে, নট ম্যানুয়াল বুকস। এখন আমরা আমাদের লেজার বলতে বুঝবো হচ্ছে আমাদের কুইক বুকস। তো এখন দুইটা জিনিস হয়। প্রথমত হচ্ছে, যদি আপনার দুই ধরনের ক্লায়েন্ট পাবেন। প্রথমত, যদি আপনার ক্লায়েন্ট কুইক বুকস এর সাথে ব্যাংকটাকে সরাসরি কানেক্টেড করে দেয়, কুইক বুকস এর সাথে সরাসরি ব্যাংকটা যদি কানেক্টেড করে দেয়, তখন একটা সিস্টেম হবে। আর যদি কানেক্টেড না করে সে একটা নির্দিষ্ট সময়ের জন্য শুধু সাবস্ক্রিপশন কিনে, সে আপনাকে ট্রানজেকশন গুলাকে দিয়ে বলবে যে আপনি ক্যাটাগরাইজ করে দেন। তাহলে একটা হচ্ছে ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকা, আরেকটা হচ্ছে ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকবে না। তো আমরা দুইটাই সিস্টেম দেখার চেষ্টা করব, হ্যাঁ। তো দেখেন, প্রথমে আমরা আলোচনা করব রিকনসাইল এন্ড ব্যাংক কানেক্ট উইথ কুইক বুকস। ঠিক আছে, আমরা রিকনসিলেশন করব এবং ব্যাংকের সাথে কিভাবে কানেক্টেড করতে সেই প্রসেসটা আমরা দেখব। দেখেন, প্রথমে ব্যাংকের সাথে কানেক্টেড করার জন্য ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। বাংলাদেশ ব্যতীত ওয়ার্ল্ডের সকল দেশের মানে আর কি ব্যাংকের নাম কুইক বুকসে আপনারা পাবেন। ঠিক আছে, ব্যাংকের নেম সিলেক্ট করতে হবে। তারপরে হইতেছে ব্যাংকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। রেজিস্ট্রেশন কোড, যেটা ইমেল বা এসএমএস এর মাধ্যমে আসবে। ভেরিফিকেশন কোড। তারপরে হইতেছে ব্যাংকের কোন অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট মানে হচ্ছে বাংলাদেশে যেটা আমরা কারেন্ট অ্যাকাউন্ট নামে চিনি। তারপর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলা। তারপর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার কোন চার্ট অফ অ্যাকাউন্ট এটা যাবে, সেটা আপনাকে বলে দিতে হবে। স্টেটমেন্টের পিরিয়ড। তারপর হচ্ছে ব্যাংক ট্রানজেকশন উইল অটোমেটিক্যালি আপলোড টু রিভিউ প্যানেল, মানে ব্যাংক ট্রানজেকশনটা অটোমেটিক্যালি আপনার কোথায় চলে আসবে, কুইক বুকসে চলে আসবে। এই যে উপরে যে স্টেপ গুলা, এগুলা কোনোটাই কিন্তু আপনাকে দিয়ে ক্লায়েন্ট করাবে না। আপনাকে দিয়ে করাবে কি এগুলা? হ্যাঁ, কেন করাবে না? কারণ এখানে ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড আছে, ভেরিফিকেশন কোড আছে, এগুলো কোনোটাই আপনি করতে পারবেন না। তবু আমি দেখা দিচ্ছি কিভাবে করে। কোনো সময় যদি ক্লায়েন্ট আসে তাকে সাজেস্ট করতে পারবেন, বা এটা আপনার এক্সট্রা তাকে সার্ভিস দিতে পারবেন, হ্যাঁ, কনসালটেশন হিসেবে। দেখেন, প্রথমে ব্যাংকের নামটাকে সার্চ করতে হয়। তারপরে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হয়। এই যে ভেরিফিকেশন কোড যাবে ভয়েস, এসএমএস অথবা ইমেলে। যাওয়ার পরে ভেরিফিকেশন কোডটা দিবেন। দেওয়ার পরে আপনার কোন ব্যাংক, এটা বেসিক্যালি কোন ধরনের অ্যাকাউন্ট, এটা কি ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, না মানি মার্কেট অ্যাকাউন্ট, না চেকিং অ্যাকাউন্ট, সবগুলো আপনাকে বলে দিয়ে কানেক্ট করার জন্য ক্লিক করার আগে আপনাকে কি করতে হবে, ডেটটা বলে দিতে হবে। আপনি চাচ্ছেন কয় তারিখ থেকে আপনার ট্রানজেকশন গুলো আসো। ঠিক আছে, তো সবগুলো প্রপারলি দেওয়ার পরে আপনি কানেক্ট করলেন, আর আপনার ট্রানজেকশন গুলো চলে আসবে হচ্ছে ফর রিভিউ প্যানেলে। ট্রানজেকশন গুলো কোথায় চলে আসবে? ফর রিভিউ প্যানেলে। বুঝতে পারছি? এইখান থেকেই আপনার অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ শুরু। এই যে রিভিউ প্যানেলে যে আসলো, রিভিউ প্যানেলে আসার পরে আপনাকে কি করতে হবে, ক্যাটাগরাইজড করতে হবে। মানে প্রত্যেকটা ট্রানজেকশনের পিছনে তো অবশ্যই কি একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকে, তাই না? কোন কোন লেজার অ্যাকাউন্টে এটা যায় সেটা আপনাকে বলতে হবে না? তো এটাই হচ্ছে আপনার কাজ, যেটাকে বলা হয় কুইক বুকস এর ভাষায় ক্যাটাগরাইজড, ক্লিন আপ অথবা ক্যাচ আপ। বুঝাইতে পারছি? এগুলা আপনার ব্যাংকে কানেক্টেড তো থাকা হইলো আপনার জন্য একটা সুবিধা, সরাসরি ট্রানজেকশন গুলো চলে আসছে। বুঝাইতে পারছি? এরপরে আপনি বাকি প্রসেস গুলাকে সামনের দিকে আগাতে পারবেন। দেখেন, আমি রিকনসিলিয়েশন সম্পর্কে কয়েকটা লাইন লিখছি।
দেখেন ব্যাংক রিকনসিলিয়েশন কি। বেসিক্যালি ব্যাংকের বইয়ের সাথে আমার যে লেজারের বই আছে সেটা ডিফারেন্সটা অনেক কারণে হয়। আমি জাস্ট ছোট্ট দুই একটা কারণ দিছি। আউটস্ট্যান্ডিং কোনো চেকের কারণে হতে পারে, ব্যাংক সার্ভিস চার্জ, প্রিন্টিং চার্জ, তারপরে হইতেছে যদি কোনো থার্ড পার্টি ব্যাংকের ডিরেক্ট ডিপোজিট করে থাকে, তারপরে ডিসঅনার অফ চেক, তারপরে হইতেছে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। আরো অনেক রিজন থাকতে পারে। আমি জাস্ট বেসিক কয়েকটা রিজন আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন আমাদের কাজটা যদি ম্যানুয়ালি করা হয়, কি করা হয়? ম্যানুয়ালি করা হয়। ধরেন আপনার একজন ক্লায়েন্ট, সে কি করলো, একটা নির্দিষ্ট সময়ের জন্য সে সাবস্ক্রিপশন কিনলো তার ভ্যাটের সময়। এখন তো তার রিকনসিলিয়েশন মিলাইতে হবে না? এন্ড রিকনসিলিয়েশন মিলানোর জন্য সে কি করবে? সে কি করবে, কুইক বুকস এর একটা সাবস্ক্রিপশন কিনবে। কেনার পরে আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে সে হায়ার করবে, তাই তো? আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করবে। হায়ার করার পরে সে বলবে যে আপনি আমার এই ব্যাংক ট্রানজেকশন গুলাকে ক্যাটাগরাইজড করে দেন বা রিকনসিলিয়েশন করে দেন। সে তো আমাকে কি দিবে? এক্সেল ফাইল দিবে। সে আমাকে কি দিবে? হয় এক্সেল ফাইল দিবে অথবা সিএসভি ফাইল দিবে। এক্সেল অথবা সিএসভি ফাইল দিতে পারে। কিন্তু সবসময় ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফ নেওয়ার চেষ্টা করে। পিডিএফ মানে কি? ব্যাংকের অরিজিনাল স্টেটমেন্ট। সে যতই আপনাকে এক্সেলে কনভার্ট করে দেয়, তবুও তাকে বলবেন যে আপনি আমাকে ব্যাংকের অরিজিনাল যে পিডিএফটা আছে সেটা আমাকে প্রোভাইড করেন। কারণ দিন শেষে কিন্তু ক্লায়েন্টের কথাতে আপনার মিলবে না। মিলবে কার কথাতে? ব্যাংকের স্টেটমেন্টের কথাতে। ঠিক আছে? তো ব্যাংকের স্টেটমেন্ট হচ্ছে আপনার জন্য বাইবেল। তো ব্যাংকের স্টেটমেন্টটাকে আপনি ফলো আপে রেখে প্রত্যেকটা ক্যাটাগরাইজেশনে যাবেন। বুঝতে পারছি? তো ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফটা নিলেন, পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করতে হবে। যদি সে এক্সেল দেয় তাহলে তো ভালো, বা সিএসভি তে করে দেয় তাও ভালো। আমার জন্য কি কাজ সুবিধা হবে, কিন্তু পিডিএফ আমি নিব তার কাছ থেকে, এটা শিওর। তারপরে আমি এটাকে কি করব? আপলোড করব। এরপরে দেখেন ট্রানজ্যাকশন ক্যাটাগরাইজেশন, যেটা মাত্র আমরা বললাম কোন কোন চার্ট অফ অ্যাকাউন্টে যাবে বা কোন কোন হেডের আন্ডারে যাবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। ঠিক আছে? বা এটাকে আমরা একটা নাম জানি ক্লিন আপ। তারপরে আমাকে রিকনসিলেশন করতে হবে। ঠিক আছে? ম্যানুয়ালি করলে পিডিএফ থেকে সিএসভি তে করতে হবে, আপলোড করা, ক্যাটাগরাইজেশন করা, রিকনসিলেশন করা। এটা হচ্ছে ম্যানুয়ালি স্টেপ। আচ্ছা, এখন আপনি যেইভাবেই কাজ করেন না কেন, আপনার ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকুক অথবা ব্যাংকের সাথে সরাসরি কানেক্টেড থাকুক, অথবা যদি আপনি ম্যানুয়ালিও করেন, আপনাকে 6টা স্টেপ ফলো করে শেষ করতে হবে কাজটা। প্রথমত হচ্ছে চেক দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ চার্ট অফ অ্যাকাউন্টস। মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টে সে ব্যাংক অ্যাকাউন্টটা আছে কিনা সেটা আপনাকে আগে দেখতে হবে। আপনার নিজের লেজার বুকের মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টে সে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে তার ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। তারপরে পিডিএফ থেকে সিএসভি তে ফাইল কনভার্ট করতে হবে। দেন আপলোডেড সিএসভি ফাইল ইনটু ব্যাংক অপশন। তারপরে সিএসভি ফাইলটাকে ব্যাংকে আপলোড, ব্যাংকিং প্যানেলে আপলোড করতে হবে। আর লাস্টে গিয়ে হচ্ছে ক্যাটাগরাইজেশন ট্রানজেকশন, বা যেটার একটা নাম ক্লিন আপ অথবা ক্যাচ আপ। লাস্টে হচ্ছে রিকনসাইল। মানে আপনার এই 6টা স্টেপ আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। ঠিক আছে? আগে আপনার চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে হবে, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা, তার পিডিএফ থেকে সিএসভি তে ফাইল কনভার্ট করতে হবে, তারপরে সিএসভি ফাইলটাকে ব্যাংকিং প্যানেলে আপলোড করবেন, তারপরে ক্যাটাগরাইজেশন এবং রিকনসাইল। ক্যাটাগরাইজেশন আপনাকে করতে হবে, মাস্ট। আপনাকে ক্যাটাগরাইজেশনের জন্য কিন্তু তারা হায়ার করবে। ঠিক আছে? এটাই হচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কাজ। তো আমরা চলে যাব আমাদের ব্যাংক স্টেটমেন্টে। আপনাদের যে ফোল্ডার দেওয়া হয়েছে, ফোল্ডার প্রথমে ওয়েলস ফার্গো ব্যাংক জুন। আমাদের ওয়েলস ফার্গো নামে কি ব্যাংক আছে অলরেডি, তাই না? তো যেহেতু ওই অ্যাকাউন্টে যদি আমি রিকনসাইল করতে যাই তাহলে কিন্তু আমাদের মিলবে না, বা আমরা মিলাইতে পারবো না, তাই না? কারণ ওখানে আমরা নিজের ইচ্ছা মতো ট্রানজেকশন গুলো করছি, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট। এই যে একটা স্টেটমেন্ট, ঠিক আছে? এখন স্টেটমেন্টটাকে দেখে এখানে কয়টা জিনিস দেখতে হবে। প্রথমত দেখতে হবে হচ্ছে আমার ডেট। তারপরে দেখতে হবে হচ্ছে আমার বিগিনিং ব্যালেন্স, বা কি নামে থাকতে পারে, ওপেনিং ব্যালেন্স নামে থাকতে পারে, প্রিভিয়াস ব্যালেন্স নামে থাকতে পারে। তারপরে হচ্ছে কত ডিপোজিট করা হয়েছে, কত উইথড্রল করা হয়েছে, এবং এন্ডিং ব্যালেন্স কত আছে। রাইট? এই যে কয়টা জিনিস আমাকে আগে খেয়াল রাখতে হবে। তো আগে সর্বপ্রথম আগে আমি চার্ট অফ অ্যাকাউন্ট করে আসবো।
আপনাদের কিন্তু বারবার বলে দিচ্ছি, আপনাদের পোস্টের কমেন্টের মধ্যে কিন্তু আমি ড্রাইভটা শেয়ার করছি, যেহেতু এক্সট্রা করে শেয়ার করা যাচ্ছে না। পরবর্তীতে আর কেউ জিজ্ঞাসা করলে করার আগে দেখে নিবেন, হ্যাঁ, পোস্টটা আছে কিনা প্রপারলি। তো সর্বপ্রথম আগে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস। আমরা তাহলে নতুন নামে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট করি, যেহেতু ওটাতে রিকনসাইল আমাদের পক্ষে সম্ভব হবে না, নিজের ইচ্ছা মতো যেহেতু করছি আমরা। তাহলে আসেন নিউ অ্যাকাউন্ট, আমরা নাম দিব ওয়েলস ফার্গো নিউ। অ্যাকাউন্ট নাম্বার, ওকে। অ্যাকাউন্ট টাইপ আপনারা আপনাদের অ্যাকাউন্ট অনুযায়ী দিবেন। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা যেহেতু চেকিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আমার ব্যাংক নামে আমি দিব। ওপেনিং ব্যালেন্স 1767.65, ওকে। তার ডেটটা হচ্ছে জুন 1, 2021, জুন 1, 2021। তাহলে প্রথমে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট দেখলাম, আমাদের ওপেনিং ব্যালেন্স দেখলাম, প্রথম দুইটা কাজ আমরা কমপ্লিট করলাম, তাই তো? এরপরে ক্লায়েন্টের কাছ থেকে কি করতে হবে, এরকম পিডিএফটা আমাকে নিয়ে নিতে হবে। এখন এই পিডিএফ থেকে সিএসভি তে কনভার্ট করার জন্য অনেক ধরনের টুলস অনলাইনে অ্যাভেলেবল ফ্রিতে। আপনার এখনই সাবস্ক্রিপশন দিয়ে কেনার দরকার নাই। যখন ক্লায়েন্ট আসবে তখন আপনি কি করতে পারবেন, পেমেন্ট দিয়ে কিনতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, পিডিএফ থেকে এক্সেল এ কনভার্ট করি, দেখেন অনেক ধরনের টুলস আছে। বা ব্যাংক স্টেটমেন্টটাকেও আপনি কি করতে পারেন, ডিরেক্ট অনলাইন থেকে কনভার্ট করে নিতে পারেন, তবে সেটা নির্দিষ্ট 2-4টা পেজের জন্য হইতে পারে, হ্যাঁ। আগে কিন্তু এই কাজগুলো আমরা ম্যানুয়ালি করতাম, এখন অনেক ইজি হয়ে গেছে। দেখেন সিলেক্ট পিডিএফ ফাইলে যাই, পিডিএফ ফাইলটাকে আপলোড করব। দেখছেন কতগুলো টেবিল হয়ে গেছে না, হ্যাঁ, অনেকগুলো টেবিল হয়ে গেছে, মানে সে পুরোটাকে কি বলছে, এই সবগুলো আলাদা আছে। হ্যাঁ, এই দেখেন, এই যে ওপেনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স দেখছেন আছেন, এই যে সামারি, এই যে টেবিল। আগে এগুলো আমরা, এই যে দেখেন আমাকে টেবিল আকারেও কিন্তু কি সে দিয়ে দিছে, তাই তো? দেখেন, এটা একটা ওয়ে দেখালাম আমি। আরেকটা করা যায়, যাদের এক্সেল 2021 ভার্সন আছে তাদের ক্ষেত্রে আমি জিনিসটা দেখাচ্ছি। এক্সেল 2021 ছাড়া এটা কাজ করবে না, হ্যাঁ। যদিও সব, আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ব্যবহার করতেছি, বারবার বলে দিচ্ছি, এগুলাতে অনেক ধরনের প্রবলেম পড়বে। অবশ্যই ফাইনাল রেজাল্টটাকে আপনাকে প্রপারলি দিতে হবে, ঠিক আছে? এখন এক্সেল, আমরা যে পিডিএফটাকে আমাদের ইয়াতে ডাউনলোড করে রাখছিলাম, এখন এটাকে কি করব জানেন, ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। ওপেন ইট ধরলাম, গুগলে আমি ওপেন করি। এই যে গুগলে ওপেন করার পরে এখানে একটা লিংক জেনারেট হয়েছে, এই লিংকটাকে আমরা কপি করব। কপি করে আমরা যে নতুন এক্সেল শিটটা নিছি, সেখান থেকে চলে আসবো ডাটা, ডাটা থেকে ফ্রম ওয়েব। আর যদি কেউ ম্যানুয়ালি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই। ইউআরএল ওকে দিব। 2000-3000 ট্রানজেকশনও কিন্তু ক্যাটাগরাইজেশন করতে হবে, ঠিক আছে? তো নিজেকে ওই রকম স্ট্যাবিলিটি বা স্ট্যামিনা রাখতে হবে ভিতরে, মানে এই কাজ সব থেকে বেশি। তো সিলেক্ট মাল্টিপল আইটেমে চলে যাব। এখান থেকে আপনি বাম পাশে টেবিল দেখবেন, ডান পাশে প্রিভিউ দেখে সিলেক্ট করবেন। দেখেন এই টেবিল আমার প্রয়োজন নাই। সেকেন্ড টেবিল, সেকেন্ড টেবিল ওপেনিং ব্যালেন্স এগুলো প্রয়োজন নাই। 3 নাম্বার টেবিল এটা আমার প্রয়োজন আছে, তাই তো? আমি এটা সিলেক্ট করব। 4, 4 এর প্রয়োজন নয়। 5, 6, 7,
8 নম্বর টেবিল কোনটা দরকার না, আমার শুধু একটা টেবিলের দরকার। তারপরে লোড অপশন আসবো, ড্রপ ডাউন মেনু থেকে লোড টু, একটু টাইম নিবে। তারপর এখান থেকে টেবিল, তারপরে হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট, ওকে দিয়ে দেব। দেখেন অনেকখানি কি আমার জন্য স্মুথ হয়ে আসছে না? হ্যাঁ, আসছে কি? নাকি বুঝেন নাই? আপনার কাজটা কি অনেকখানি কমে গেছে না? আমার ব্যালেন্স দরকার নাই, তারপর লাস্টে দুটো কলামের প্রয়োজন নাই। ওকে, এবার ফাইলটাকে আমি আরেকবার একটু সাজাবো। দেখেন এখন এই যে স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্টটা তারা আমাকে দিছে, আমি এটাকে যে কনভার্ট করলাম মাইক্রোসফটে, বা অনলাইনেও পাওয়া যায়, অল্প কয়েকটা পেজ করা যায়, এর বেশি আর করতে পারবেন না। ঠিক আছে? তো এখন ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট অর ক্রেডিট, উইথড্রল বা ডেবিট, তাই তো? এখন এখানে দেখেন ৩টা লাইন হয়ে গেছে। ৩টা লাইন হওয়া মানে কি? এটা আপনার স্টেটমেন্টে এরকম ছিল, তাই না? ৩টা লাইন ছিল না? এই যে দেখেন, এই যে স্টেটমেন্টে কি ৩টা লাইন মিলে একটা হয়েছে ট্রানজাকশন, মানে টোটাল ডিটেলসটাকে তারা একটা একটা করে আলাদা আলাদা লাইন হিসাব করছে। এখন আমি মানে আর কি প্রত্যেকটা গুলাকে এক লাইনে নিয়ে আসার চেষ্টা করব। যারা যেরকম এক্সেল এক্সপার্ট, সেভাবে আপনারা দ্রুতভাবে নিয়ে আসবেন। কারণ ডেসক্রিপশন যত বেশি থাকবে, আপনার কাজ করতে তত বেশি কি হবে? সুবিধা হবে। এটা মাথায় রাখবেন। ডেসক্রিপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে তো অল্প কয়টা ট্রানজেকশন, আর অনেক ট্রানজেকশন থাকে। প্রত্যেকটা লাইনের গুলোতে লাইনটাকে আমরা ঠিক করে নেব। আচ্ছা, একবারে আর কি। আচ্ছা যাক, হয়তো বললাম তো, যে যেরকম এক্সেল এক্সপার্ট সে সেভাবে করবে। সোজা কথা, আমার ডেসক্রিপশন গুলাকে ঠিকঠাক মতো আনতে পারলেই হলো, যেভাবে এবার আপনি নিয়ে আসেন। ওকে, আমার ফাইল মোটামুটি রেডি। ঠিক আছে? তো ফাইলটাকে অবশ্যই আমাকে চেক করতে হবে, তাই না? ফাইলটা কি করতে হবে? চেক করতে হবে। আচ্ছা, এক্সেলটাকে আমি কমপ্লিট করি। ডিপোজিট যেটা, সেটা আমরা ক্রেডিটের জায়গায় লিখবো ডিপোজিটেরটা, যেহেতু এটা দুই ভাগ হয়ে গেছে, উইথড্রল এবং ডেবিট। ওকে, এখন আমার টোটাল টেবিলটা কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। এন্ড এটা তো এক্সেলে রেডি হয়েছে। এখন এখান থেকে অনেক সময় মনে হয় অপশন আছে সিএসভি তে সেভ করা, তাই না? দিস পিসিতে চলে যাব, দেখি ডাউনলোড, কমা, কমা ডিলিমিটেড। কিন্তু আসলে তো সিএসবির ফুল ফর্ম হইতেছে কমা সেপারেটেড ভ্যালু। এখানে সিএসবি আরেকটা আছে, ম্যাকিনটশ আছে, এমএস ডো আছে। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা, এবার ওপেন করলে আমি বুঝতে পারবো। এই যে সিএসবি তে ওপেন, হ্যাঁ সিএসবি তে হয়েছে। ডিপোজিট উইথড্রল কলাম, এটা ডিলিট করে দিই। এখন ডেট ফরম্যাটটা কি করব বলেন তো? দেখছেন 2025 চলে আসছে।
খেয়াল করছেন? হ্যাঁ, এই যে আমরা যে ক্র্যাক ভার্সন ব্যবহার করি না, এটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা ক্র্যাক ভার্সনের। বুঝতে পারছি? ক্র্যাক ভার্সনের মানে আর কি, অনেক সময় 2000 কি ওই রিসেন্ট ডেটটা যেটা আছে সেটা নিয়ে নেয়। ভাই ক্র্যাক ভার্সন ব্যবহার করলে প্রবলেম গুলা মেনেই নিতে হয়। আগে তো আমরা ম্যানুয়ালি করতাম, এই যে এখন যেরকম ইজিতে কাজ করা যায়, এই যে যে কাজটা দেখালাম আপনাদের, যে ব্রাউজারে ওপেন করে এসে তারপর ডাটা অপশন থেকে ফ্রম ওয়েবে আসা, এটা হচ্ছে আপনার কি শুধুমাত্র 21 ভার্সনে ভালো কাজ করবে। আপনার যে 19 13 যদি কারো থেকে থাকে বা 16, এগুলাতে কিন্তু কি কাজ করবে না। দেখেন ওখানে আরো বেশি আপনার হ্যাসেল পোহাইতে হয়। ওকে, তো আমার প্রপারলি সবকিছু ঠিক আছে, আমি এবার একটু চেক করবো আমার উইথড্রলে কত আছে। এখানে আছে 2645.24। তো আমি যদি আমার স্টেটমেন্ট দেখি 2645.24, আর ডিপোজিট মানি কি 2000, তাই না? তাহলে সবগুলা কি ঠিক আছে না? ওকে, এবার আমি চলে যাব হচ্ছে আমার কুইক বুকসে। তো প্রথম কাজ কি করলাম, চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা সেটা দেখলাম, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা সেটাও আমরা ক্লিয়ার করলাম। এরপরে আমরা পিডিএফ থেকে সিএসবি তে কনভার্ট করলাম, তাই তো? এবার কি করব, আপলোড করার পালা। এই যে সিএসবি টা, সেটাকে আপলোড কোথায় করব, অল অ্যাপসে চলে যাব। সেখান থেকে হচ্ছে অ্যাকাউন্টিং, তার আন্ডারে হচ্ছে ব্যাংক ট্রানজেকশন। অ্যাকাউন্টিং তার আন্ডারে হচ্ছে ব্যাংক ট্রানজেকশন। এই যে ব্যাংক ট্রানজেকশন আসার পরে এইখানে আপনাকে বলতেছে অটোমেটেড ইনকাম এন্ড এক্সপেন্স ট্র্যাকিং। এখানে একটা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ। আপনি চাইলে সরাসরি কানেক্টেড করতে পারেন, তবে বাংলাদেশের কোনো ব্যাংক সরাসরি কানেক্টেড করতে পারবেন না। তো আপলোড ট্রানজেকশনে চলে যাব। তারপরেও আপনাকে সাজেস্ট করতেছে এখান থেকে ব্যাংক খুঁজে বের করার জন্য, বের করে এখানে রেকমেন্ডেড তারা বলতেছে। তো আমি এটাকে আপলোড করব। ওয়েলস ফার্গো, কন্টিনিউ, অ্যাকাউন্ট, ওয়েলস ফার্গো সিলেক্ট করব। এখন দেখেন এটা হচ্ছে আমার ম্যাপিং প্যানেল। প্রথমে বলতেছে ইজ দ্য ফার্স্ট রো অফ ইউর ফাইল হেডার, আপনার ফাইলের হেডার অংশ, হেডার আছে কিনা। আমরা বলতেছি অবশ্যই আছে, তাই না? হেডার অংশ আছে না? কি কি বলেন তো? ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট, উইথড্রল মানি। ওকে, তারপরে হাউ মেনি কলামস শো অ্যামাউন্ট, আপনি কয়টা কলাম দেখাইছেন টাকার জন্য, একটা না দুইটা? টাকার কলাম কয়টা ভাই? দুইটা। হ্যাঁ, 2 কলাম। তারপর ডেট ফরম্যাট, মান্থ, ডেট, ইয়ার। তারপরে হচ্ছে এখানে ডেটের সাথে কুইক বুকস এর ফাইল ডেট, আমার ফাইলেও আছে ডেট। ডেসক্রিপশন, আমার এখানে ডেসক্রিপশন। অ্যামাউন্ট, মানি রিসিপ্ট। রিসিপ্ট মানে কোন কলামে আমি দেখাইছি, ডিপোজিট কলামে, তাই না? রিসিপ্ট মানে কি ডিপোজিট কলামে দেখাইছি না? এই যে রিসিপ্ট মানিতে ক্লিক করব, দেখেন ডিপোজিট। আর স্পেন্ড মানে কোনটা, উইথড্রল। এই যে উইথড্রল। আর চেক নাম্বার অপশনাল, এটা আমি দিই নাই। তো আমি এখান থেকে কন্টিনিউ দিব। এইখানে একটা আমার বোঝার বিষয় আছে। এখানে বলছে যে লেটস ভেরিফাই অ্যান্ড ইম্পোর্ট ইওর ট্রানজেকশন। অবশ্যই কেয়ারফুল, ইম্পোর্ট করার আগে দরকার হয় 100 বার আপনি চেক করে নেন। কোনো সমস্যা নাই, কিন্তু ইম্পোর্ট করার পরে যাতে কোনো ইস্যু না থাকে। বি কেয়ারফুল। এখানে বলছে জেনারেলি ইনকাম ট্রানজেকশন পোস্ট অ্যাজ পজিটিভ নাম্বার, আমরা সাধারণত কি করি, ইনকামকে পজিটিভ ধরি, তাই তো? অ্যান্ড এক্সপেন্স ট্রানজেকশন পোস্ট অ্যাজ নেগেটিভ ওয়ান্স, মানে আমরা ইনকাম বা এক্সপেন্স রিলেটেড যেগুলো থাকে এক্সপেন্স, সেগুলোকে আমরা কি নেগেটিভ ধরি, ইনকাম গুলোকে পজিটিভ ধরি। অকেশনালি কিছু ব্যাংক আছে, সাম ব্যাংক সেন্ড আস ফাইল উইথ দ্য রিভার্সড, মানে কিছু ব্যাংক, অনেক দেশের ব্যাংকই আছে, বেশ কিছু ব্যাংক আছে, তারা কি করে ফাইলটাকে রিভার্স করে দেখায়। মানে এক্সপেন্স কে তারা পজিটিভ দেখায়, ইনকাম কে তারা নেগেটিভ করে দেখায়। ডু দ্য ট্রানজেকশন বিলো কারেক্টলি ইন্ডিকেট ইনকাম এন্ড এক্সপেন্স, আপনার এই ট্রানজেকশন গুলা প্রপার আছে কিনা সেটা আপনাকে তারা দেখতে বলছে। কোথায় দেখতে পাবেন, ওই যে আপনি যখন ফাইলটা রেডি করছেন, এক্সেল ফাইল, অবশ্যই সেখানে প্লাস মাইনাস দিয়ে হিসাব করে নেবেন। আমার তো এখানে, আমরা তো সবাই জানি এক্সেলে শুরু থেকে রো ধরে টান দিলে কি বোঝা যায় যে ওটা এখানে কত যোগফল আছে, তাই না? ওই যোগফলটা দেখবেন যে আপনার প্রপারলি সেগুলা কি নিচে কিনা। ঠিক আছে? তো আমার সবগুলো যেহেতু ঠিক আছে,
যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনার রিভার্স করার প্রয়োজন পড়ে, মানে পজিটিভ ফিগার গুলাকে নেগেটিভ করার প্রয়োজন পড়তে পারে, নেগেটিভ গুলাকে পজিটিভ করার প্রয়োজন পড়তে পারে, তখন এই যে রিভার্স অল ভ্যালু এটাতে দিলে কি হয়ে যাবে, অ্যামাউন্ট মানে আর কি সাইন গুলা রিভার্স হয়ে যাবে, পজিটিভ গুলা নেগেটিভ হবে, নেগেটিভ গুলা কি হয়ে যাবে, পজিটিভলি হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু আমার অরিজিনাল ভ্যালুতে আমি রাখতেছি, আমার স্টেটমেন্টও ঠিক আছে, তো অরিজিনাল থাকবে। ডেটে সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট হবে, কন্টিনিউতে চলে যাব। ইয়েস, আমার 12টা ট্রানজেকশন ইম্পোর্ট হচ্ছে, ডান দিব, ইম্পোর্ট কমপ্লিট। এই যে দেখেন, ওয়েলকাম উইথ অ্যাকাউন্টিং উইথ এআই, তাই না? আপনাদেরকে এখানে ছোট্ট একটা ভিডিও, হয়তো নেটওয়ার্কের ইস্যুর কারণে আসতেছে না, মানে এআই এর সাথে কিন্তু ব্যাংকিং প্যানেল কানেক্টেড। তার মানে এই না যে অন্ধের মতো শুধু ক্যাটাগরাইজেশন করে যাবেন। এআই আপনাকে সাজেশন দিবে, সেই সাজেশনের উপর বেসড করে আপনি কি করবেন, আপনার চার্ট অফ অ্যাকাউন্ট গুলাকে ক্যাটাগরাইজেশন করবেন। ঠিক আছে? এআই, বারবার বলতেছি, এআই আপনাকে সাজেশন দিবে, এটা মাথায় রাখবেন। এআই সাজেশন দিবে, নট আপনাকে সলিউশন। ওকে, আচ্ছা, তো আমরা চলে আসব গো টু ইয়োর ট্রানজেকশন। এই যে দেখেন, ইয়োর ট্রানজেকশন প্যানেলে দেখছেন, এটা হচ্ছে ব্যাংকের এখন নতুন আপডেটেড ভার্সন, যদিও অনেকদিন ধরেই চলতেছে। এখানে আমরা তখন দেখছিলাম কি ফর রিভিউ প্যানেল, তাই না? আমরা যে স্লাইডটা দেখছিলাম ফর রিভিউ ছিল, এখন এটার নাম হচ্ছে পেন্ডিং। এখান থেকে আসে হচ্ছে পোস্টেড, এখান থেকে আসছে হচ্ছে এক্সক্লুড। মানে আপনি যত ক্যাটাগরাইজেশন করবেন সেটা চলে যাবে পোস্টেড অপশনে, আর যদি কোনো ট্রানজেকশনকে আপনাকে বাদ দিতে হয় তখন সেটাকে দিতে হবে আপনার কি, এক্সক্লুড অপশনে। এই যে দেখেন, আপনার সকল ট্রানজেকশন, ডেট, ব্যাংক ডেসক্রিপশন, স্পেন্ড মানি, রিসিভ মানি, আর এটা হচ্ছে কি, অ্যাটাচমেন্ট। তারপর এটা হচ্ছে কোনো যদি ইনফরমেশন লিখে রাখতে চান, এটা হচ্ছে ট্যাক্স। এটা হচ্ছে ফ্রম বা টু, মানে পেইর নাম। এই যে ক্যাটাগরাইজড, এই যে দেখছেন ক্যাটাগরাইজ অপশন অনেকগুলো লেখা দেখা যাচ্ছে না, ব্যাংক চার্জেস, আদার এক্সপেন্স, রেভিনিউ, ট্রাভেল এক্সপেন্স। আমি যদি ধরেন একটাই ক্লিক করি, যেটাই ক্লিক করলাম, বা ট্রানজেকশনটাই ক্লিক করি, দেখেন এই যে ডান পাশে দেখছেন এআই আপনাকে তারা সাজেশন দিচ্ছে, এটা ট্রাভেল এক্সপেন্স হইতে পারে। ঠিক আছে? অবশ্যই ক্লায়েন্টের কথা শুনে তারপরে ক্যাটাগরাইজেশন করবেন, মাথায় রাখবেন। হ্যাঁ, কি করবেন এটার জন্য একটা সহজ উপায় বলে দিই। আপনারা এখানে ফাইলটা যেটা রেডি করছেন না, ক্লায়েন্টকে তো পাঠাবেন, চার্ট অফ অ্যাকাউন্ট লিখে দিবেন, আর প্রত্যেকটা আন্ডারে লিখে দিবেন কোন কোন চার্ট অফ অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতেছেন। ক্লায়েন্ট দেখে রিভিউ করে দিবে যে হ্যাঁ এগুলোর জন্য ঠিক আছে। বুঝতে পারছি? এটা, তো এখন প্রশ্ন হচ্ছে, আমি এতগুলা কাজ, এখানে তো মাত্র 12টা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি ম্যানুয়ালি একটা একটা করে করে ফেলতে পারবো, তাই তো? কিন্তু টেকনিকটা এখানে ভাই, যখন আপনি রিকনসিলেশন করতে যাবেন তখন আপনাকে ব্যাংক রুল বানাইতে হবে, রুল। যদি রুল বানাইতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেক ট্রানজেকশনে 90% বেশি ট্রানজেকশন আপনার রুলের মধ্যেই পড়ে যাবে। এখন রুল বানানোর কিভাবে বুঝবো যে রুল বানাইতে হবে? যে ফাইলটা বানাইছেন, ফাইলটার দিকে একটু এক নজর চোখ মেলেন, দেখেন ক্রেডিট কার্ড মানে সিমিলার প্যাটার্নে কোনো ট্রানজেকশন আছে নাকি, সিমিলার নামে, তাদের ক্যাটাগরিটা মানে আর কি, তাদের পেমেন্টের স্টাইলটা কেমন, রিসিভ মানি নাকি স্পেন্ড মানি। ঠিক আছে? দেখেন এই যে ক্রেডিট কার্ড পারচেজ, দেখেন সবগুলা কি স্পেন্ড মানিতে না, সবগুলা কি স্পেন্ড মানিতে কিনা। তো এখন আমি যদি ক্রেডিট কার্ড পারচেজ নামে, এই যে আরেকটা আছে, আমি যদি ক্রেডিট কার্ড পারচেজ নামে যদি একটা রুল বানাই, তাহলে কি আমার অনেকগুলো ট্রানজেকশন আমি একসাথে ক্যাটাগরাইজ করতে পারবো, পারবো কি? হ্যাঁ, রুল বানানোর কন্ডিশনটা বুঝতে পারছেন? ডেসক্রিপশনে সেম কথাটাই, যে ক্রেডিট কার্ড পারচেজ এই কথাটা লেখা আছে, ডান পাশে যা লেখা থাকুক, কারণ এগুলো ট্রানজেকশনের ডিটেল থাকতে পারে, অনেক কিছু চেক নাম্বার থাকতে পারে, ট্রানজেকশন আইডি থাকতে পারে, আমার সেটা নিয়ে হেডেক না। কমন আইটেম খুঁজে বের করতে হবে, কমন একদম। চেক ক্রেডিট কার্ড পারচেজ এই লেখাটা কি কমন না সবার মাঝে? আর সবগুলাই হচ্ছে কি আমার স্পেন্ড মানি।
তো এইটাকে দেখে আমাকে রুলটা বানাইতে হবে। তো আসেন আমরা ক্রেডিট কার্ড পারচেজ নামে একটা কি করব, ক্রেডিট কার্ড পারচেজ নামে আমরা একটা রুল বানানোর চেষ্টা করব। তো রুলটা কোথায় পাবো? আবার মাই অ্যাপস এর আন্ডারে, অ্যাকাউন্টিং এর আন্ডারে গেলে আমরা পাবো হচ্ছে রুলস। এই যে এখান থেকে গো টু রুলস, এখান থেকে নিউ রুল। আপনার রুলের একটা নাম দিতে বলছে, আমি দিলাম হচ্ছে রুল 1। ঠিক আছে, এটা কোন টাইপের ট্রানজাকশন, মানি ইন না মানি আউট? মানি আউট। আর এখানে ব্যাংকের নাম, এখানে আপনাদের অনেকগুলো ব্যাংক থাকবে, আপনাকে অনেক ব্যাংক সিলেক্ট করে দিতে, আমার এখানে একটাই আছে, এই জন্য একটা সিলেক্ট করা, যেটা অল ব্যাংক একই। তারপরে এখানে দিবেন হচ্ছে এনি। এইখানে শর্ত হচ্ছে তিনটা জিনিসের সাথে মিলানো যায়, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা ব্যাংক টেক্সট, একটা হচ্ছে অ্যামাউন্ট। যদি ডেসক্রিপশন কলামে থাকে ডেসক্রিপশন দিয়ে মিলাবেন, যদি ব্যাংকের মেমোতে যদি লেখা থাকে ভিতরে মেমো দিয়ে মিলাবেন, আর যদি অ্যামাউন্ট থাকে অ্যামাউন্ট দিয়ে মিলাবেন। তো আমরা ডেসক্রিপশন দিয়ে মিলাবো, কন্টেন্ট থাকবে। আর শুধু ক্রেডিট কার্ড পারচেজ লেখাটাকে আমরা কপি করে পেস্ট করবেন, বারবার বলতেছি, নিজে টাইপ করতে গেলেও সামান্য জিনিসের কারণে ফুল স্টপের জন্য সেটা নেয় না, স্পেসে তো নেয় না, ফুল স্টপ দিলেও দেখা যায় যে সেটা এরর ধরে দেয়, বা বড় হাতে ছোট হাতের, ওই জন্য কপি করে আনবেন। তারপর আসেন ট্রানজেকশন টাইপ, এটা হচ্ছে কি আমার এক্সপ্রেস। এখন আসেন ক্যাটাগরি, এটাই তো আমার মূল কাজ, তাই না? এখন এটার জন্য আমার আপনাদেরকে প্রথম দিন বলছিলাম চ্যাট জিপিটি দেখতে। চ্যাট জিপিটি ব্যবহার করেন? করেন সবাই? ভালোভাবে বুঝাইতে পারলে চ্যাট জিপিটি আপনাকে অনেক ভালো অ্যান্সার দেবে। ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট ক্যাটাগরাইজেশন। হ্যাঁ, ওকে, আমি একটা প্রম্পট লিখে রাখছি, আমি তাকে একটু হাই হ্যালো করে নিব। ঠিক আছে, হাই হ্যালো করে নি। আমি তাকে বলি যে আমি হতেছি কুইক বুকস এর এক্সপার্ট, ক্যাটাগরাইজেশন করবো, তাই তো? ওকে, আমি এবার এখান থেকে কপি করে নিয়ে আসব পুরো ট্রানজেকশনটা। ভাই 10টা থেকে 20টার বেশি দিবেন না, বুঝাতে পারছি? সে কিন্তু 20টার বেশি দিলে সে প্রপার অ্যান্সার দিবে না, চেষ্টা করবেন 10 থেকে 15টার মধ্যে দেওয়ার। দেখেন এখান থেকেও আমি একটা আইডিয়া নিব, এমন না যে মানে আর কি আমি এটাই দিয়ে দেবো। হ্যাঁ, দেখেন চেক ক্রেডিট কার্ড পারচেজ অ্যাডভার্টাইজিং রিলেটেড আসতেছে। হ্যাঁ, সবগুলো মোটামুটি অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং রিলেটেড। ওকে, তো আমি এখান থেকে ক্যাটাগরিতে চলে যাব, আমার অ্যাডভার্টাইজিং নামে কোনো কিছু আছে কিনা। এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এখন বলতেছে পেই। পেই মানে কি, আপনার যে পেমেন্ট হোল্ডার যে পার্সন আছে, যেমন ধরেন এই যে গেটার রেসপন্স, এই একজন পেই। তারপরে হচ্ছে পেপাল, তারপরে ইনিও কি পেপাল, তাই না? এরপর কি গুগল অ্যাডস, তারপর হচ্ছে godaddy.com, তারপরে ইট বাই ফোন, আমেরিকান এআই। প্রত্যেকটা পেই কি আলাদা আলাদা না? প্রত্যেকটা পেই কি আলাদা কিনা? এখন প্রত্যেকটা পেই তো হইতেছে আপনার আলাদা। এখন আপনি যদি একটাই দেন, আপনাকে এখানে কলাম কয়টা দিছে তারা? একটা দিছে না? কলাম কয়টা? একটা। আবার বলতেছে রেকমেন্ডেড, মানে এটা না দিলে আপনার সামনের দিকে আগানোর কোনো ওয়ে নাই, রুল বানাইতে পারবেন না। তাহলে আমি এটার জন্য একটা কি করব জানেন? এটার জন্য ধরেন আমি নিজের নাম দিয়ে একটা মানে আর কি পেই বানাবো, পরবর্তীতে আমি এডিট করব মাই সেলফ, মাই সেলফ দিয়ে আমি একটা পেই বানায় রাখলাম। পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে নিব। তারপরে ট্যাক্স, ট্যাক্স রেট যদি কিছু বলা থাকে দিব, আর না হলে মানে আর কি নো ভ্যাট দিবেন আপনারা। আমার এখানে তো রেট অ্যাড করা নাই, তাহলে আবার রেট অ্যাড করতে হবে, দেখি আছে কিনা। নাই, ঠিক আছে, আপনারা নো ভ্যাট দিবেন, আর কাস্টমারের প্রয়োজন নাই, আর অটোমেটিক্যালি অ্যাড এই অপশনটাকে অফ রেখে দিবেন, দিয়ে আমরা এটাকে সেভ করি। দেখেন আমার প্রথম রুলটা কমপ্লিট। এখন আমি এখানে আবার ব্যাংক ট্রানজেকশনে চলে আসব।
এই যে দেখেন তো ব্লু কালারের পড়ছে রুল লেখাটা, বাকিরা দেখতেছেন? এই যে রুল প্রত্যেকটা লেখাতে পড়ছে। এখন আপনি এই যে দেখেন এটা হচ্ছে ডেসক্রিপশন বলে। আর ব্যাংক টেক্সট কোনটাকে বলে জানেন? ব্যাংক টেক্সট বলে হচ্ছে এই যে মেমোতে যদি লেখা থাকে। আমার এই যে ক্রেডিট কার্ড পারচেজ এই লেখাটা কি আমার ব্যাংক ডেসক্রিপশনেও ছিল, তাই না? ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশনে মিলাতে হবে। আর ম্যাচ কখন হয়? ম্যাচ হয় হচ্ছে যদি সিমিলার কোনো ট্রানজেকশন দুইটা থাকে, তখন আপনাকে বলে দিতে হয় কোন ট্রানজেকশনটা এটা। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন কি করার জন্য? পেইন নাম চেঞ্জ করার জন্য এবং ট্যাক্সটাকে চেঞ্জ করার জন্য। দেখেন আমি আগে একটা ট্যাক্স অ্যাড করে আসি তাহলে। আমি ট্যাক্সও চেঞ্জ করব। আমি জাস্ট রুলটাকে অ্যাপ্লাই করার জন্য এই কাজটা করে আসছি টেকনিক্যালি। নো ভ্যাট, 0। ওকে, আমি আবার ব্যাংকিং প্যানেলে চলে যাব। এই যে নো ভ্যাট। এখন দেখেন আমি সবগুলোকে একবারে সিলেক্ট করব। যে যত স্মুথলি কাজ করতে পারবেন স্মার্টলি, তত বেশি আপনার কাজ গতি বেড়ে যাবে। এই যে পোস্ট, এডিট, এক্সক্লুড, রিকোয়েস্ট, মোর ইনফো। আমি এডিট অপশনে যাব, সবগুলাকে সিলেক্ট করে একবারে আমি ট্যাক্স দিব। নো ভ্যাট, এই যে অ্যাপ্লাই। দেখেন সবগুলাতে আমাকে পোস্ট হয় নাই, কি হলো? এই যে দেখেন ট্যাক্স সবগুলোতে কি অ্যাপ্লাই হয়ে গেছে, তাই তো? ট্যাক্সও আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আসেন পেইন নাম, প্রত্যেকটার পেইন নাম আমি কি করব? চেঞ্জ করব। এই যে প্রথমটার পেই যদি আমি দেখি, আমেরিকান এআই। আমি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করব, অ্যাড করব হচ্ছে আমেরিকান এআই। আমেরিকান এআই। তারপরেরটা হচ্ছে আমার, এটা হচ্ছে ইফ বাই ফোন। ওকে রাইট, আমি এখান থেকে চেঞ্জ করে নিব, ইফ বাই ফোন। এখন এইখানে কিন্তু পেই দেওয়া ম্যান্ডেটরি না, বুঝছেন? এই যে আমরা যে মাত্র পেই গুলো দিচ্ছি না, এইখানে পেই দেওয়াটা ম্যান্ডেটরি না। কিন্তু যখন রুল বানাইতে যাবেন তখন কিন্তু আপনাকে পেইটা দিতে হবে। তারপরে এটা হচ্ছে আমার গুগল। তারপরের জন্য হচ্ছে আমার পেপাল। এটা হচ্ছে গেট রেসপন্স। না, পেইন নাম আমরা দিচ্ছি যে, হ্যাঁ, অবশ্যই করবে। আপনি এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্ট যা দিবেন, পেইন নাম যা দিবেন, সবগুলা প্রপারলি গিয়ে হিট করবে। আপনি মনে করতেছেন এটা মনে করার কোনো অবকাশ নাই যে আমরা শুধু রিকনসিলিয়েশন করতেছি মানেই যে আমাদের শুধু রিকনসিলিয়েশন হচ্ছে, ব্যাকএন্ডে কোনো কাজ হচ্ছে না। জার্নাল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং কাজ হবে। আপনারা রিকনসিলিয়েশন করার পরে পরবর্তীতে ওই ব্যাংক ট্রানজেকশন গুলাতে যাবেন, তার লেজার অ্যাকাউন্টে যাবেন,
দেখবেন যে প্রপারলি সেগুলো আপনার কি হয়ে গেছে, হিট করছে। আচ্ছা, আমার যেটা এটা আমি পোস্ট করব, একবারে সিলেক্ট করব। রুল বানানো হচ্ছে আসল কাজ এখানে। দেখেন 7টা ট্রানজেকশন আমি একবারে ক্যাটাগরাইজড করে ফেললাম। তাহলে আমার কাছে আছে কি, এই কয়টা অ্যাকাউন্ট না, ওভারড্রাফট ফি, এটা ব্যাংক ফি দেওয়া যায়, এটা পেইন নাম। এখন দেখেন আবারও সবগুলোকে সিলেক্ট করি, ট্যাক্স, নো ভ্যাট, ইন্টারন্যাশনাল, পারচেস ট্রানজেকশন ফি। এই দেখেন এখন পেইন নাম কিন্তু ম্যান্ডেটরি না। এই যে কোথায়, এই যে কাস্টমার আর প্রজেক্ট, এই যে ফর্ম টু, এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু অথচ একটু আগে ম্যান্ডেটরি ছিল। এই যে দেখেন ডান পাশে আপনাকে, আপনার ডেসক্রিপশন যদি ভালো থাকে, এআইও আপনাকে ভালো সাজেস্ট করবে। বুঝতে পারছি? তো এই দুইটাকে আমি পোস্ট করে দিব। ওকে, এরপর আসেন ডিপোজিট। আমার কোনো ব্যাংকের এটা ইনফরমেশনে কোনো কিছু দেওয়া নাই, তাই না? ডেসক্রিপশনে কোনো কিছু কি দেওয়া আছে? মেমোতেও কোনো কিছু দেওয়া নাই। এখন আপাতত পক্ষে আমি এটাকে রেভিনিউ হিসেবে ধরে নিব, সেলস, সেলস অফ প্রোডাক্ট ইনকাম হিসেবে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমার এটাকে চার্ট অফ অ্যাকাউন্টে আমি যখন এই যে ডিপোজিট করব, আমার এখানে সেলস অফ প্রোডাক্ট ইনকাম লিখে আমি আমার ক্লায়েন্টকে পাঠাবো। সে দেখে আমাকে রিভিউ করে বলে দিবে যে হ্যাঁ, এটা সেলস অফ প্রোডাক্ট ইনকাম। হ্যাঁ, বুঝি নাই? যেটাই হোক, আমি তো আগে পোস্টিং করতে হবে, আমার তাকে রিকনসিলিয়েশন করতে হবে, সে বললে আবার আমি এসে আবার এটাই চেঞ্জ করতে পারবো। দেখেন, তারপরে বিল পে, এটা কত ডলার, $1000। এটা $1000 কোনো কিছু দিছে, ভেন্ডর পেমেন্ট, হ্যাঁ, যে কোনো একটা এক্সপেন্স, এক্সপেন্সের কথা বলছে। এখন কি এক্সপেন্স, দেখছেন ভালো কিছু নাই দেখে সেও, এআইও আমাকে সাজেস্ট করতেছে না। হ্যাঁ, দেখি আপাতত পক্ষে যে কোনো একটা দিব এক্সপেন্সে। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে রাখলাম। হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টের ভাষ্য আপনাকে শুনে নিতে হবে, তারপর উইথড্রল। এটা অফিসের একটা কাজে আমি দিয়ে দিলাম। আপনারা ওই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ওইখানে লিস্টেড লিখে দিবেন। এই দেখেন আমার কি সবকিছু কমপ্লিট। এখন ধরেন কোনো কারণে এগুলো ট্রানজেকশন গুলো কোথায় আসছে, এই যে পোস্টেডে চলে আসছে। ধরেন কোনো কারণে আপনার চেঞ্জ করার প্রয়োজন, ঠিক আছে, তখন এই যে এখান থেকে এসে সবগুলাকে চেঞ্জ করতে পারেন। অথবা আপনি আবার আনডু করলে সেটা চলে আসবে কোথায়, পেন্ডিং প্যানেলে চলে আসবে, এসে তখন সেটাকে আবার কারেকশন করে দিতে পারবেন। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, রিকনসিলেশন করার আগেই আমরা কি করলাম, আমরা কিন্তু রিকনসিলেশন করি নাই, আমরা করছি ক্যাটাগরাইজড করছি। কোন কোন লেজারে যাবে সেগুলাকে আমরা প্রপারলি দিয়ে শেষ করলাম রিকনসিলেশন আসবে পরে। এই যে দেখেন 1122.41, আমার যদি স্টেটমেন্টটার দিকে তাকাই আমি, 1122.41 আছে। হ্যাঁ, এন্ডিং ব্যালেন্স দেখেন তো, তার মানে আমার 1122.41 প্রপারলি এখানে সাবমিটেড হয়েছে। এবার আসেন রিকনসিলেশন করব। এই যে অ্যাকাউন্টিং এর আন্ডারে, সেখান থেকে রিকনসাইল, এই যে রিকনসাইল, গেট স্টার্টেডে চলে যাব। আমাকে এখানে অ্যাকাউন্টের নেম সিলেক্ট করতে হবে। দেখেন বিগিনিং ব্যালেন্স কিন্তু লক করা, বিগিনিং ব্যালেন্স কি লক হয়ে আছে, কারণ এটা আর চেঞ্জেস না, চেঞ্জ হবে না। এরপরে এন্ডিং ব্যালেন্স 1122.41। এরপরে আসেন কত, জুন 30, 2021, জুন 30, 2021, স্টার্ট রিকনসাইলিং, এই যে 0, তার মানে কি আমার রিকনসিলেশন ঠিক আছে। পেমেন্ট, যতগুলো পেমেন্ট করছেন সবগুলো পেমেন্ট এখানে শো করবে, যে কটা ডিপোজিট আছে
ডিপোজিট শো করে, অবশ্যই এটা দেখবেন এই যে চেক মার্ক দেওয়া আছে কিনা। হ্যাঁ, অলে গেলে সবগুলা দেখা যাবে একবারে। এই যে আপনার স্টেটমেন্টের এন্ডিং ব্যালেন্স কত ক্লিয়ার হয়েছে, বিগিনিং ব্যালেন্স কত, পেমেন্ট কত এবং ডিপোজিট কত। বি কেয়ারফুল, ফিনিশ নাও দেওয়ার আগে যত ধরনের এডিট করার আগে করে নেবেন। এরপর এডিট করলে সেটা কোনো ধরনের লাভ হবে না আপনার। যদি মনে চায় যে না আপনার এখানে ডিফারেন্স আসছে, আপনি কি করবেন জানেন, এখান থেকে ড্রপডাউন মেনু থেকে ক্লোজ উইদাউট সেভিং দিয়ে বের হয়ে যাবেন। কোনো সেভ করে রাখার দরকার নেই, উইদাউট সেভিং দিয়ে বের হয়ে গিয়ে আবার ব্যাংকিং প্যানেলে যাবেন, সবকিছু ঠিকঠাক করে এসে যখন দেখবেন যে ঠিক আছে, তখন এসে রিকনসাইল করতে নামবেন। আর কোনো কারণে আপনার ক্লোজিং ব্যালেন্স বা ডেট ভুল হয়ে গেছে, তখন এডিট ইনফোতে যাবেন। এডিট ইনফোতে গেলে এই যে আপনার এন্ডিং ব্যালেন্স এবং স্টেটমেন্টের ডেট, এই দুটাকে আপনি প্রপারলি দিবেন। তো যেহেতু আমার ডিফারেন্স নাই, তো আমি এখানে ফিনিশ নাও দিয়ে দেবো, রিকনসিলেশন কমপ্লিট। এই যে দেখেন এখন কি, যেটা এন্ডিং ছিল সেটা কি বিগিনিং হয়ে গেছে না, আর এটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে, এটা আর চেঞ্জেস হবে না, আপনি যত যাই করেন না কেন। এই যে রিপোর্টটা কই পাবেন, এই যে রিপোর্ট, এই যে দেখেন এখানে একটা হাইপার লিঙ্ক আছে, এটাতে ক্লিক করলে এই যে রিপোর্টটা আপনি এখান থেকে প্রিন্ট আউট করে জমা দিবেন। এই যে আপনার সামারি, এই যে আপনার টোটাল ডিটেলস। ঠিক আছে, অবশ্যই এই রিপোর্ট দিবেন। তারপরে আপনার ব্যাংকের যে লেজার আছে, লেজার বইয়ের প্রত্যেকটা ডিটেলস গুলো দিবেন, যাতে আমি বুঝতে পারি ইভেনলি আপনার ব্যাংক রুলও দিবেন। ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি যে আপনার অ্যাকাউন্ট রিকনসিলেশন হয়েছে। এখন আসেন, আপনাদের স্টেটমেন্ট আমি কয়টা দিছি খেয়াল করেন। প্রথম কথা, স্টেটমেন্টে আমি দিছি জুন, জুলাই, অগাস্ট। তাহলে কোন মাস থেকে শুরু করব? কে বললো ভাই জুলাই? হ্যাঁ, জুন থেকে স্টার্ট করব, জুলাই, অগাস্ট, মানে প্রত্যেকটা শেষ করে করে তারপরে সামনে যাবেন। আমার এক স্টুডেন্ট ছিল, তার জুন মাসের হয়েছে, জুলাই মাসের হয় না, আবার আগস্ট মাসের হয়েছে। এরকম যাতে না হয় ভাই। হ্যাঁ, আল্লাহ জানে সে কিভাবে মিলাইছে। ঠিক আছে, তো ব্যাংক স্টেটমেন্ট যা আছে সে অনুযায়ী ফলো করে সেভাবে আগাবেন। ওকে, তো আমরা ক্রেডিট কার্ডের ব্যাংক স্টেটমেন্ট যেহেতু তিনটা দিলাম, আমি একটা সিএসবি করে আপনাদেরকে দিছি আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, জুন মাসেরটা। তো এরপরে আসেন ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড এখানে একটা আছে, আর ক্রেডিট কার্ড ওয়ান ব্যাংক, এটা জুলাই একটা আছে, অগাস্ট একটা আছে, মানে একটা ব্যাংকের দুইটা স্টেটমেন্ট। হ্যাঁ, আর হচ্ছে এই যে জুলাই অগাস্ট, আর এটা হচ্ছে ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড, এটা আরেকটা ব্যাংক মানে আমেরিকান এক্সপ্রেস। আচ্ছা, এখন অবশ্যই যে কোনো স্টেটমেন্ট রিকনসিলেশন করতে যান না কেন, আপনাকে কিন্তু ওই 6টা স্টেপ ফলো করতে হবে। প্রথমটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা, তার ওপেনিং ব্যালেন্স আছে কিনা, তারপরে দেখতে হবে যে পিডিএফ থেকে সিএসবি তে কনভার্ট করতে হবে, সেটাকে আপলোড করতে হবে, ট্রানজেকশন ক্যাটাগরাইজেশন করতে হবে, দেন রিকনসিলেশন করতে হবে। ঠিক আছে, তো এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা দেখেন, ক্রেডিট কার্ডের অনেক এক এক দেশের স্টেটমেন্ট কিন্তু এক এক রকম হয়। ঠিক আছে, এই যে দেখেন এইখানের কি দেওয়া আছে, নিউ ব্যালেন্স। নিউ ব্যালেন্স মানে কি ব্যালেন্স বলেন তো ভাই? হ্যাঁ ভাই, নিউ ব্যালেন্স মানে ক্লোজিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স। তখন একটু আগে আমি সিনোনিম বলছি, এই যে দেখেন প্রিভিয়াস ব্যালেন্স ডান পাশে দেওয়া, দেখছেন? প্রিভিয়াস ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, এই যে দেখেন। হ্যাঁ, পরের মাসে কি, পরের মাসে কি, কিন্তু এই স্টেটমেন্টের জন্য এটা কি এন্ডিং, এই স্টেটমেন্টের জন্য এটা এন্ডিং ব্যালেন্স। হ্যাঁ, তো প্রিভিয়াস ব্যালেন্স। আর ক্রেডিট কার্ড গুলো হয় মাসের মাঝামাঝিতে, তাই না? এক মাসের মাঝামাঝিতে 10-15 তারিখ থেকে স্টার্ট হয়, পরের মাসের গিয়ে এটা শেষ হয়। ওকে, এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট। আর যে মেথড দেখেছি সবসময় যে ওই মেথড কাজ করবে এমনও না, চেষ্টা করবেন যে ম্যানুয়ালি করে প্রপারলি সবকিছু ঠিকঠাক রাখার। আমি যেহেতু এটা সিএসবি করে রাখছি, আপনাদেরকে দিয়ে দিব, এই যে আপনাদের ফোল্ডারের মধ্যে পাবেন। হ্যাঁ, পরে বলবেন যে স্যার তো ভালো না, যে সব খালি নিজে একা একা করতে দিছে, কিছু তো আমাদেরকে দেয় নাই, এজন্য কিছু দিয়েও দিলাম। হ্যাঁ, এই যে সিএসবি দিয়ে দিছি দেখেন। এখন আমি একটা কলাম ব্যবহার করছি, আপনারা চাইলে দুইটা কলামও করতে পারেন, একটা কলামও করতে পারেন কুইক বুকস এর ক্ষেত্রে। বাট
0 এর ক্ষেত্রে একটাই মাত্র কলাম ব্যবহার করতে হবে। প্লাস মাইনাস দিয়ে যেভাবেই আপনি করেন না কেন, আপনাকে কলাম কয়টা দিতে হবে? একটাই, 0 এর ক্ষেত্রে। বাট কুইকবুকস এর ক্ষেত্রে এটা ফ্যাসিলিটি আছে আপনার 2টা কলাম করার। হ্যাঁ? যেটা আমরা একটু আগে দেখে আসছি। এখন দেখেন, আমি যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটাকে আমি আমার যে ব্যালেন্সটা আছে আমি একটু ব্যালেন্সটাকে চেক করে আসবো। আমার ওপেনিং ব্যালেন্স হচ্ছে 30,345.10। আচ্ছা, ক্রেডিট কার্ড কি আমার লায়াবিলিটি, তাই না? তাহলে এটাকে আমি রিভার্স করব, মাইনাস 30,345.10 ইকুয়াল টু দিব সাম। আমি তাহলে আমার ফাইলটাকে দেখতে পাবো যে আমার ফাইলটা কি রিভার্স করা আছে কিনা। 31,083, এই যে দেখছেন, তার মানে আমার ফাইলটা কি করে ফেলছি আমি, আগেই রিভার্স করে ফেলছি। বুঝাতে পারছি? আগেই রিভার্স করে ফেলছি ফাইলটাকে। এই যে এখানে দেখেন, বা এই যে ট্রানজিশন যদি আমি একটা দেখাই, কোনটা, এই যে 513.98, তাই না? এই যে দেখেন, এটা পেমেন্ট ছিল, আমি এটাকে কি করছি, পজিটিভ করে ফেলছি। বুঝাতে পারছি? এই যে নেগেটিভ, আমি ওপেনিং ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্সটা কি হবে, আমার নেগেটিভ হবে না? তো ওই জন্য আমার কি করছি, আমার নেগেটিভ দিয়ে আমি হিসাব করছি। ওকে, এবার সর্বপ্রথম তাহলে আমরা কি করব, এই আমেরিকান এক্সপ্রেস নামে আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করব। চলে যাব মাই অ্যাপস এর অ্যাকাউন্টিং এর আন্ডারে, চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, নিউ নিউ অ্যাকাউন্ট, আমেরিকান এক্সপ্রেস, আমেরিকান এক্সপ্রেস 2000 দিলাম। এটা হবে কি আমার ক্রেডিট কার্ড, এটার ওপেনিং ব্যালেন্স 30,345.10, 30,345.10। আচ্ছা, এরপরে ডেট, তাই না, 1/18/2021। আচ্ছা, আমি এটাই ওপেনিং ডেট ধরে নিই, কারণ স্টেটমেন্টে আমার ডেটটা দেওয়া নাই প্রপারলি। কারণ ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট গুলো ঝামেলা থাকে, আপনাকে দেখে নিতে হয়। 2021, ওই যে 2000 দেখছেন, 2020 সাল আছে, এই যে 2020 স্টেটমেন্টটা চেক করি তো, 20-এর, এই যে 20-এর 2টা আছে, তাহলে আমাদের 28 তারিখ দিয়ে আমি এটাকে সেভ করে দেব। চেক করব আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড। এবার আসেন, চলে আসবো ব্যাংক ট্রানজেকশনে, যেহেতু ফাইলটা রেডি করে ফেলছি। তাহলে এবার কি করব, লিংক অ্যাকাউন্টের পাশে ড্রপডাউন মেনু থেকে যাব, আপলোড ফ্রম ফাইল, ফাইলটাকে আপলোড করব, ফাইলটাকে দেওয়ার চেষ্টা করব, কন্টিনিউতে যাব, সেখান থেকে আমেরিকান এক্সপ্রেস সিলেক্ট করে কন্টিনিউতে যাব। কয়টা কলাম আমি দিছি, একটা কলাম, তাই না? আচ্ছা, আর এটা হচ্ছে মান্থ, ডেট, ইয়ার, অ্যামাউন্ট, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। ওকে, কন্টিনিউ। এই যে আমার আর রিভার্স করার প্রয়োজন আছে? যদি আপনি রিভার্স না করতেন তাহলে কি হতো, এখানে এসে আপনাকে রিভার্স করা লাগতো, তাই না? আমার যেহেতু রিভার্স করাই আছে, তো আমি এটাতেই রাখবো, দিয়ে কন্টিনিউতে চলে যাব। 14টা ট্রানজেকশন, ডান। কই আসছে? আসে নাই। এখানে ক্লিক করতে হবে, না হলে আসবে না। এই যে এটাতে প্রেস করতে হবে, এই যে দেখেন, এখন কি চলে আসছে না? চলে আসছে। এখন আমাকে এরপরে কাজ কি, রুল বানানো, না? দেখেন তো কোনো কিছু মিল আছে? হ্যাঁ, এই কয়টায়? আচ্ছা, অটো পেমেন্ট রিসিভ, না? এটা ক্রেডিট কার্ড পেমেন্ট, এটা ক্রেডিট কার্ড পেমেন্ট বলছে। আচ্ছা দেখেন, আপওয়ার্ক, আপওয়ার্ক, হ্যাঁ, এখন আমার আপওয়ার্ক নিয়ে আমি করতে পারি। এখন এই যে দেখেন, এগুলো কোথায় আছে, ব্যাংক ডেসক্রিপশনে আপওয়ার্ক কথাটা লেখা আছে, ব্যাংক ডেসক্রিপশনে আছে, ব্যাংক ডেসক্রিপশনে আছে, তাই তো? সবগুলো কি স্পেন্ড মানি না? সবগুলো স্পেন্ড মানি, ওকে ফাইন। তাহলে আসেন আমরা চলে যাব হচ্ছে আমাদের রুল,
যদি একটা সময় আমার জীবনে যখন প্রথম আমি কুইক বুকস মানে আর কি জব পাই, তখন আমার এই প্রবলেমটা হয়েছিল যে রুল বানানো নিয়ে অনেক পেরেশানিতে পড়তে হয়েছিল। বাট যাই হোক, আলহামদুলিল্লাহ, মানি আউট ট্রানজেকশন এখন অল ব্যাংক ট্রানজেকশন হবে নাকি শুধু আমেরিকান এক্সপ্রেস? শুধু আমেরিকান এক্সপ্রেস। তারপর এটা হবে এনি, ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশন দিয়ে মিলাবো কন্টেন্ট, আর টেক্সটটা ওইখান থেকে কপি করে আনবো। শুধু আপওয়ার্ক, বাকিগুলো না, বাকিগুলো হচ্ছে ট্রানজেকশন ডিটেল। জাস্ট পেস্ট করে দিলাম। এখন ক্যাটাগরি, লিগ্যাল আর প্রফেশনাল ফি আসবে। আচ্ছা, ওই যে আমাদের চ্যাট জিপিটি আছে না, হ্যাঁ, তাকে এবার একটু দিয়ে দিই, দেখি সে কি বলে। লিগ্যাল আর প্রফেশনাল ফি আসবে, এই যেটা কেটে দেন। এই যে দেখছেন প্রফেশনাল ফি আসে না আপওয়ার্কের? কারণ জানি এটা করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে। ওকে, ক্যাটাগরি, এই যে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি। পেইন নাম, পেইন নাম তো এখন দিতে সমস্যা নাই, সবাই কি আপওয়ার্ক না? সবাই, হ্যাঁ, ওই যে পুরোটা একবারে যে কপি করছিলাম যে, ওটা চলে আসছে। তারপরে ট্যাক্স 0%। আর এই অপশনটা অটো অ্যাড অপশন অফ থাকবে, সেভ করে দিব। এবার আবার চলে যাব আমার ব্যাংক ট্রানজেকশনে, এটাকে সিলেক্ট করব। এই যে দেখেন তো পড়ছে না, এই একটা, এই একটা, একটা, সবগুলোকে এই যে এক্সক্লুড করতে চাইলে এক্সক্লুড, মানে সরাসরি ডিলিট করা যাবে না, আপনাকে এক্সক্লুডে নিতে হবে, তারপর সেখান থেকে ডিলিট করতে হবে। এই যে পোস্ট। আচ্ছা, অটো পে এগুলা কি ক্রেডিট কার্ড পেমেন্ট না? আচ্ছা, আমি এটাকে ক্লিক করি। এই যে দেখেন ট্রানজেকশন টাইপ কি, ক্রেডিট কার্ড পেমেন্ট। এই যে দেখছেন ক্রেডিট কার্ড পেমেন্ট বললে অবশ্যই আপনাকে বলে দিতে হবে কোন ব্যাংক থেকে আপনি পেমেন্ট করতেছেন। আমি ধরলাম ওয়েলস ফার্গো ব্যাংক থেকে আমি টাকাটা পরিশোধ করতেছি। আবার আরেকটা কোথায় আছে, এই যেটা, হ্যাঁ, এখন এটা ডেসক্রিপশনে দেয় নাই, এখন এটা তো আর আমাদের হাতে কিছু করার নাই তো ভাই, তাই না? আমরা যা যেটা পাবো সেটাই তো আমাকে করতে হবে, মাত্র কোনটা করলাম। এই দেখছেন ভুল করে করে ফেলছি, এই যে দেখেন, কথায় কথায় ভুল করে করে ফেলছি। এখন এটাকে আবার আন্ডো করব, আন্ডো করে আবার আগের জায়গায় নিয়ে আসবো। অটো পে দিতে হবে এটা, ক্রেডিট কার্ড পেমেন্ট। আচ্ছা, পেন্ডিং অপশনে আসি, সেখান থেকে আমার অটো পে হচ্ছে লাস্টেরটা, এটা হবে ক্রেডিট কার্ড পেমেন্ট। এটা কোন অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা পরিশোধ করব? ওয়েলস ফার্গো ব্যাংক, পোস্ট করে দিলাম। এবার আমরা বাকিগুলাকে দেখে ম্যানুয়ালি করতে পারি। এই যে দেখেন তারা কিন্তু সাজেস্ট করে ফেলছে অলরেডি। যদি আমরা একটু দেখি, টি মোবাইল ইউটিলিটিস না, ইউটিলিটিস বা অফিস এক্সপেন্স দিছে, দেখি ইউটিলিটিস নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। এই যে ইউটিলিটিস, তাহলে ইউটিলিটিস দিব, ট্যাক্স রেট এখান থেকে দিতে হবে 0%। তারপর এটা বলছে আমার সফটওয়্যার না, ইন্টারনেট চার্জ, তাহলে আমি এটাকে সাবস্ক্রিপশন দিতে পারি। অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা না বলে কোনো কাজ করবেন না। এটা হচ্ছে গাইকো অটো ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্স দেওয়া আছে, এটা ঠিক আছে। তারপর স্পেকট্রাম গার্ডেন, এটা হচ্ছে ইন্টারনেট আর কেবল, এটা ইউটিলিটিস, এই যে দেখেন ইউটিলিটিস দিয়ে দিছে। যদি প্রপার ডেসক্রিপশন থাকে তারা সাজেশনও আপনাকে ভালো করবে। তারপরেরটা হচ্ছে কমিউনিকেশন ও ভার্চুয়াল রিসিপেন্ট, এটা আমার অফিস এক্সপেন্স, কমিউনিকেশন ও সফটওয়্যার সাবস্ক্রিপশন।
তারপরে এটা হচ্ছে আমার সফটওয়্যার সাবস্ক্রিপশন, ডিউজ এন্ড সাবস্ক্রিপশন দিয়ে সবগুলোকে জাস্ট একবারে সবগুলো সিলেক্ট করব, পোস্ট করে দেব। হ্যাঁ, এই যে অলরেডি এই যে সিলেক্ট করা মানে কি, এই যে দেখবেন ব্লু কালারের একটা মানে আর কি এরিয়া চলে আসে। হ্যাঁ, এই যে দেখেন বর্ডার লাইন 31 আর 83। এবার আমরা রিকনসিলেশন করতে যাই, রিকনসিলেশন অপশনে যাব, সেখান থেকে আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব না, আমেরিকান এক্সপ্রেস। এই দেখেন তার বিগিনিং ব্যালেন্স কি লক। এবার আসেন এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স কই পাবো, আমার যে স্টেটমেন্ট আছে সেখানে গেলে আমি পাবো এন্ডিং ব্যালেন্স, বা তার আরেকটা নাম কি নিউ ব্যালেন্স। নিউ ব্যালেন্সটাকে নিব, নিউ ব্যালেন্সটা এখানে দিয়ে দিলাম। এবার তার ডেট, আমাদের এখানে লাস্ট ডেট কত, 1/25, তাই না, এটাই দিলাম। 1/25/2021। হ্যাঁ, স্টার্ট রিকনসাইলিং। দেখেন সবকিছু কি আমার ঠিক আছে না, জিরো। সব দেখে নিবেন প্রপারলি আছে কিনা। ওকে, ডান। এই যে দেখেন সেটা কি এন্ডিংটা এখন কি হয়ে গেছে, বিগিনিং হয়ে গেছে। আর এই স্টেটমেন্টটা এই যে এখান থেকে স্টেটমেন্টটাকে ডাউনলোড করে দিবেন। আর ব্যাংক রেজিস্টার, অ্যাকাউন্ট হিস্ট্রি সবকিছু দিবেন রুল সহ, যাতে আমি বুঝতে পারি। তো এই দুটা গেলে হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট রিকনসিলেশন করা, আরেকটা কি ক্রেডিট কার্ড রিকনসিলেশন করা, তাই তো। এবার আসেন আমাদের আরেকটা ট্রানজেকশন, সেটা হচ্ছে পেপাল। পেপাল, পেপাল কি বলেন তো। হ্যাঁ, আগে ফাইলটাকে ডাউনলোড করে নিবেন। হ্যাঁ, এটাকে এক্সেলে ডাউনলোড করে নিব। বলেন। পেপাল হইতেছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। যদি আপনার ডিফারেন্ট কারেন্সিতে বিজনেস থাকে আপনার ক্লায়েন্টের, তখন সেক্ষেত্রে সে কি করে, পেপালটাকে ব্যবহার করে তার পেমেন্ট গেটওয়ে হিসেবে, তাই তো। তো পেপালের মধ্যে আহ কয় ধরনের কারেন্সি থাকার কথা বলেন তো। কি কি, একটা হোম কারেন্সি আর একটা কি ফরেন কারেন্সি, তাই না। দুই ধরনের কারেন্সি থাকবে। তো আমরা কোন কারেন্সি নিয়ে কাজ করি, হোম কারেন্সি নিয়ে কাজ করি, তাই তো। হোম কারেন্সি আমার যেটা থাকবে। আর ফরেন কারেন্সি নিয়ে কাজ কেন করি না, কারণ কনভার্সন রেট সেটা অটোমেটিক্যালি কি আমরা ক্যালকুলেশন করে ফেলি। তো সর্বপ্রথম আগে আমাকে কারেন্সিটাকে ঠিক করতে হবে। দেখেন এই যেটা হচ্ছে পেপালের টোটাল স্টেটমেন্ট, এই যে পেপালের টোটাল স্টেটমেন্টটাকে আমি কি করছি, এক্সেল শিটে আমি কনভার্ট করে দিছি। এখন স্টেটমেন্টটা তো আমি দিই নাই, আপনাদেরকে কি দিচ্ছি, কি এক্সেল শিট দিছি, তাই না। ভালো করে দেখেন, আমাকে এখানে বলতে হবে, এখানে গ্রোস অ্যামাউন্ট 14.99, ফি হচ্ছে 99, নেট অ্যামাউন্ট 14। তাহলে ওই সময় ব্যালেন্স ছিল 14.99, তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত, আমার এখন ব্যালেন্সে আছে 14.99। প্রথম ট্রানজেকশনটা হচ্ছে 14, তার ফি হচ্ছে 99 পয়সা, আমার ব্যালেন্সও আছে 14.99 পয়সা। তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল, চিন্তা করে বলেন। আমার ব্যালেন্সও 14.99, আমার প্রথম ট্রানজেকশনও 14, তার ফি কাটছে হচ্ছে 99 পয়সা। বাকিরা, বাকি স্যারেরা 99 হচ্ছে ফি, 14 হচ্ছে ট্রানজেকশনের ভ্যালু, আর আপনার কাছে এখন ব্যালেন্সও আছে 14.99। এখন তাহলে ওপেনিং ব্যালেন্স কত, মানে আমি অঙ্কের লাস্ট অ্যান্সার বলে দিছি, এবার শুরুর অ্যান্সার আপনাকে বলতে হবে।
হওয়ার কথা, কিন্তু আসলে ডেবিট আর ক্রেডিট আলাদা একটু স্যার, যদি ক্রেডিট হয় তাহলে জিরো হবে, মানে হচ্ছে যে সবগুলো একই ক্যাটাগরি। সবই এক, হ্যাঁ, মাইনাস। সব মাইনাস। বলেন একটু শুনি আপনাদের কাছ থেকে। ওপেনিং ব্যালেন্স জিরো। জিরো, জিরো যদি হয় 14 হচ্ছে না, যেহেতু মাইনাস ফিগারে গিয়েছে। মাইনাস ফিগারের কথা তো আমি চিন্তা করতে পারি না, আমি বলছি যে আমার এখন ব্যালেন্স আছে এত টাকা, ঠিক আছে, আমার ট্রানজেকশনও ওইটাই, তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কি জিরো না? আমি তো এটাই জানতে চাইছি, আমার ওপেনিং ব্যালেন্স জিরো থাকাতেই তো আমার যে প্রথম ট্রানজেকশন ওই ভ্যালুটাই তো আমাকে দেখাচ্ছে। এই যে দেখেন, এই যে গ্রোস অ্যামাউন্ট কত, 1499 না, 1499, আমার ব্যালেন্সও তো 1499 দেখাচ্ছে। এই যে ব্যালেন্স ওইটাই দেখাচ্ছে, তার মানে আগে আমার কোনো টাকাই ছিল না। এখন বিকাশে কেউ আপনাকে 1500 টাকা পাঠাইছে, আপনার ব্যালেন্স এখন 1500ই আছে, তার মানে কি আপনার কি আগে অ্যাকাউন্টে টাকা ছিল বিকাশে? এটাই, ঠিক আছে। আর অন্য কোনো কিছু না। অনেক সময় আসে এভাবেই আসে। হ্যাঁ, তো এটা একটু বুঝতে হয়। তো সর্বপ্রথম কারেন্সিটাকে আমাকে ঠিক করতে হবে, তাই না? আমাদের কারেন্সি কি ইউএসডি না? ফিল্টার অ্যাড করে নিবেন, ফিল্টার অ্যাড করে এখান থেকে ইউএসডি শুধু নেবেন, ক্লিক করেন, এই যে দেখেন কমে গেছে না ইউএসডি। এখন আমার কি কি লাগে আপলোড করার জন্য, কি কি লাগে? ডেট, ডেট লাগে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন লাগে, টাকার অ্যামাউন্ট, অ্যামাউন্ট লাগে। তাই না? আচ্ছা, 3টা কলম লাগে। তাহলে কি টাইম, টাইম জোন এগুলা কি প্রয়োজন আছে? ডিলিট করে দেন। তারপরে যে স্ট্যাটাস, কারেন্সি এগুলো কি প্রয়োজন আছে? এই যে কারেন্সি ডিলিট করতে গেলেই চলে আসবে আবার আগের ডাটাগুলো, তাই না? এখন এটা থেকে বাঁচার একটা উপায় আছে, আমি বলি। কি করবেন? যখন কারেন্সিটাকে ফিল্টার করে ফেলছেন না, তখন সবগুলোকে আবার সিলেক্ট করেন, কপি করে নতুন করে একটা শীট নেন, শীট নিয়ে সেখানে পেস্ট করেন। বুঝতে পারছি? তাহলে কি হবে? ওই যে আপনি যে ফিল্টার করছেন না, ফিল্টার যে করছেন, হ্যাঁ, মানে এই যে শব্দটা বিশেষ শব্দ, এই শব্দটা বিশেষ শব্দ, হ্যাঁ? এটা আমার ল্যাপটপে, ওই যে যখন মাইক্রোসফট এক্সেলে আপনি কপি করার পরে কোনো জিনিস যখন পার্মানেন্টলি ডিলিট করতে যাবেন না, তখন এই সাউন্ডটা হয়, মানে আর কি একটা পাখির একটা আওয়াজ। হ্যাঁ ভাই, না আমি যে সময় দেখি বাসায় বসে, তখন ভাবলাম যে শব্দটা বেরোতে। যখন পার্মানেন্টলি, এই যে আমি পার্মানেন্টলি ডিলিট করে দিছি না পুরাটা, ওই জন্য ওই সাউন্ডটা আসবে। তারপরে এখানে টাইম, টাইম জোন আমার প্রয়োজন নাই, আমি কি জাস্ট ধরে ডিলিট করে দিলাম। তারপরে স্ট্যাটাস, কারেন্সি এগুলো কোনোটাই কি প্রয়োজন নাই, তাই তো? আমি নেট কলামটা নিব, গ্রোস অ্যামাউন্টটা নিব না, কারণ কি আমার ফিটাও দেখাইতে হবে, নেট অ্যামাউন্টটাও দেখাইতে হবে, দুইটাই। তো টাইপ থাকুক, এরপরে ট্রানজেকশন আইডি, হ্যাঁ, শিপিং অ্যাড্রেস থেকে শুরু করে অ্যাড্রেস, স্ট্রিট এগুলো প্রয়োজন নাই। আইটেম টাইটেল থাকুক, তারপর হচ্ছে আইটেম আইডি থেকে শুরু করে এদিকে কোনোটাই আমার আর প্রয়োজন নাই, সবগুলো ডিলিট করে দিলাম। তাহলে আমার ফাইলটা কি হলো, এতটুকু চলে আসছে, তাই না? ময়শ্চারাইজিং করে এতটুকু চলে আসছে। এবার আমরা একটা নতুন করে কলাম নিব, নাম দিব হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন, রাইট? এখন এই ডেসক্রিপশন কলামটাকে আমি একটু বড় করি, আমি চাচ্ছি এই যে এই কলাম সি, ডি, জি এবং এইচ, এই 4টা কলামকে আমি ডেসক্রিপশনে লিখতে চাই, তাহলে কি ফর্মুলা ব্যবহার করতে পারি? হ্যাঁ, সবার সময় কলামগুলো সিলেক্ট করে এইটা দিলাম, সমান সমান দিব। সিলেক্ট করে হ্যাঁ, দিলাম। আচ্ছা দেখি, তার সূত্রে অ্যাপ্লাই করি আজকে, হ্যাঁ, ইনটু, তারপর এটা প্রত্যেকটা, জি স্যার। ওকে, আবার দিলাম। এমপি বলতে হবে স্যার, এন্ড হবে না যে ইয়া দিছে আপনি ওই দিন দিছে মানে ইন্টু তো এন্ড এই যে সেম বলতে না। এন্ড সিম্বল এটা, ওকে, আচ্ছা দেখি। তার কথাতে আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট চালাই। ওকে, ঠিক আছে তো? দেখতে হবে। আচ্ছা, ইউজার পেমেন্ট, আচ্ছা দেখি তো আসে কিনা। হ্যাঁ, আসছে, তাই না? কিন্তু এটা ছাড়াও আরেকটা ফর্মুলা আছে, সেই যে ফর্মুলাটা বলছি সেটাও ঠিক আছে, বুঝতে পারছি, এন্ড দিয়ে যে ফর্মুলাটা, এখানে কিন্তু সবগুলা কলাম ইয়া হয়ে গেছে। কনক্যাটানেট ফর্মুলা কি জানেন?
কনক্যাটানেট, এনিওয়ান? দেখেন আমি এটাকে ডিলিট করে দিই, সবগুলাকে আমি ডিলিট করে দেবো। দেখেন আমি ফর্মুলাটা ইউজ করব হচ্ছে কনক্যাটানেট। দেখেন কনক্যাটানেট, CON CATENATE, কনক্যাটানেট। হ্যাঁ, কনক্যাটানেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। দেখেন যে কলাম চাচ্ছি এই কলামকে সিলেক্ট করব, কমা দিব, স্পেস দিয়ে ডাবল কোটেশন। এখানে চলে গেল তুমি, আচ্ছা। তারপরে সেকেন্ড, কমা দিব, তারপরে যে কলাম সিলেক্ট করতে চাই সেই কলামকে সিলেক্ট করব, আবার কমা দিব, আবার ডাবল কোটেশন, দুই কোটেশনের মাঝখানে একটু গ্যাপ থাকবে, তারপরে আবার কমা দিব, এরপর আবার কলামটাকে সিলেক্ট করব, কমা দিব, তারপরে ডাবল কোটেশনের মাঝখানে একটা গ্যাপ দিব, আবার কমা দিয়ে যে কলামটা করতে যাচ্ছি সেটা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এই যে আমি প্রেস করে দিলাম, এখন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে এই যে প্রপারলি চলে আসছে। দিলেন প্লাস কখনো আর এটা তো না না এরা আগের বছর জোরকারি তো চিনি না আগেরটা যেটা সে হচ্ছে শর্টকাটে মানে আর কি বলে দিছে, ঠিক আছে, কিন্তু অরিজিনাল ফর্মুলাটা এটা। যখন আপনি সবগুলা কলামকে, অনেক দূরে দূরে কলামকে একসাথে নিয়ে আসবেন, এক্সেলের ফর্মুলা হচ্ছে কনক্যাটানেট। ঠিক আছে, এখন যদি আমি ওই কলামগুলো ডিলিট করে দিই তাহলে আর ফর্মুলা থাকবে? তো এখানে কি করব, কপি করব, সুন্দর করে পেস্ট ভ্যালু দিয়ে দিব। হ্যাঁ, বাস এবার আমি কলামগুলোকে ডিলিট করলেও আমার কোনো সমস্যা নাই। যাক, ভালো, একটা নতুন জিনিস আমিও শিখতে পারলাম। এবার ফি গুলাকে কাটবো, কেটে একদম দেখেন, কেটে বরাবর নিচে দিয়ে দিব, আর ডেট গুলাকেও কপি করে নিচে দিয়ে দিব। আর এগুলোর নাম হবে কি, পেপাল ফি, পেপাল ফি। তো পেপাল ফি সবগুলোকে সুন্দর করে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। তার মানে কি, পেপাল ফি গুলা একদম নিচে ডেট ওয়াইজ কি হইলো, তাই তো? এরপরে যেগুলো জিরো আছে, যেগুলো আমার জিরো থাকবে সেগুলোকে ডিলিট করে দিব। ডিলিট, ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমার ফাইলটা মোটামুটি কি, এই কলামটা ডিলিট করে দিই, ফির জন্য তো লাগতেছে না, আমি তো নেটের জন্য একটাই কলাম দিছি। এটাকে আপনি একটু বর্ডার করে নেন, করে নিয়ে মাঝখানে রাখেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার ফাইল, এত বড় ইয়া থেকে আপনার ফাইল। তাহলে আপনারা কি করবেন, সর্বপ্রথম পেপাল নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করবেন। বুঝতে পারছি? পেপাল নামে কি থাকবে, একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে। চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, তার ওপেনিং ব্যালেন্স দিবেন। কত ওপেনিং ব্যালেন্স কত বললাম? জিরো জিরো জিরো। জিরোর পরে এই যে ফাইলটা রেডি করছেন না, এই ফাইলটা কিন্তু দিয়েও দিছি আপনাদের, আবার একটু বাসায় আগে নিজে চেষ্টা করেন, কেমন? এই দেখেন এই যে ফাইলটা কি দিয়ে দিছি, এই যে ফাইলটা আপনাদের দেওয়া আছে। তো ঠিক আছে, ফাইলটাকে আপলোড করবেন, আপলোড করার পরে কি করবেন, রিকনসিলেশন করবেন। তার ক্লোজিং ব্যালেন্স কত হবে বলেন তো? এই যে স্টেটমেন্টের লাস্ট ব্যালেন্সটা আমরা যদি চেক করি, দেখেন এই যে স্টেটমেন্টের লাস্ট ব্যালেন্স, এই যে দেখেন কত, জিরো। তাহলে ওপেনিং ব্যালেন্সও জিরো, ক্লোজিং ব্যালেন্সও কি জিরো। বুঝতে পারছি? তো আপনারা পেপালের স্টেটমেন্টটাও করে ফেলবেন। এরপর আসেন, আমরা দেখব হচ্ছে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আপনি অ্যাক্সেস নিবেন। আসলে কি এই টপিকটা আপনার জানার প্রয়োজন নাই, কিন্তু আবার প্রয়োজন আছেও। কারণ আপনার বুঝতে হবে ক্লায়েন্ট কিভাবে আপনাকে অ্যাক্সেস দিবে সফটওয়্যারের। সে তো সফটওয়্যার সাবস্ক্রিপশন কিনবে। এই যে আমাদের ভাই যেরকম ওনার বিজনেসের জন্য কি একটা সফটওয়্যার উনি কুইক বুকস রান করবেন। তো এখন আপনারা যারা সহপাঠীরা আছেন, অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেছেন, এখন আপনারা তাকে কিভাবে তার কাছ থেকে অ্যাক্সেসটা নিবেন সফটওয়্যারে? কি তার ইমেল পাসওয়ার্ড নিয়ে নিবেন? এটা কি সলিউশন বলেন তো? হ্যাঁ, এটা তার সলিউশন না, তাহলে তার অ্যাকাউন্টে থাকলো না। এখন অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাকে সে দিবে কি অ্যাক্সেস, অ্যাকাউন্টেন্ট অ্যাক্সেস। তো এটার জন্য যাবেন হচ্ছে মাই অ্যাপস,
মাই অ্যাপস এর আন্ডারে চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্টিং। এই যে অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাবেন, এই যে মাই অ্যাকাউন্টেন্ট। আপনার ক্লায়েন্টও ঠিক এইভাবেই যাবে। মাই অ্যাকাউন্টেন্টে যাওয়ার পরে আপনার এখানে দেখবেন এই যে অ্যাকাউন্টেন্ট ইমেইল, মানে আপনাদের একটা ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সন ওপেন করে দিছে না, এই ইমেল দিয়েই এই ইমেলটা ক্লায়েন্টের কাছে দিবেন। দেওয়ার পরে সে এখানে দিবে, দেওয়ার পরে ইনভাইট পাঠাবে। ইনভাইট পাঠালে আপনার ইমেইলে একটা কি চলে যাবে, ইনভিটেশন যাবে। তখন সেটাকে আপনি আপনার কুইক বুকসের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সামনের দিকে আগাবেন। বুঝতে পারছি? এটা আপনার অ্যাক্সেস দেয়। কারণ অ্যাকাউন্টের ভিতরে অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাক্সেস দিবে, নট পার্টনার। হ্যাঁ? তো অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে সে অ্যাক্সেস প্রদান করবেন। আর অবশ্যই আপনি যখন অ্যাক্সেস সে আপনাকে পাঠাবে, তখন কিন্তু দেখবেন যে আপনারা, আপনাদের তো প্রো অ্যাডভাইজার এক্সামের কথা বলছি, তাই না? এক্সাম আপনারা কি নিজেরা এক্সামগুলা দিবেন। তো দেওয়ার পরে আপনাদের একটা সার্টিফিকেশন থাকবে। ঠিক আছে? আমি সার্টিফিকেশনটা গতকালকে মনে হয় এক ভাইয়া পাঠাইছিল। আমি একটা সার্টিফিকেশনটা সম্পর্কে যদি আমি দেখাই, একবার লক হয়ে গেলে ৩ মাস পরে বা ২ মাস পরে এটা ডিপেন্ড করবে, অ্যাকাউন্ট অনুযায়ী ভেরিয়েশন করবে। সার্টিফিকেট এই যে আমার এক স্টুডেন্ট গতকালকে এক্সাম দিছে ২১ নভেম্বর ২৫, তাই না? গতকালকে ২১ তারিখ গেছে না? দেখেন ১ জুলাই ২০২৬, আস্তে, আস্তে আরো কঠিন থেকে কঠিনতর যাচ্ছে কুইক বুকস। কয় মাস সময় দিছে? ৭ মাস না? হ্যাঁ, যত লেট করবেন, এখন যত এক্সাম হবে, মানে আর কি জুলাই মাস পর্যন্ত, কেউ যদি জুলাই মাসে ধরেন জুন মাসে এক্সাম দিতে গেল, তখন তার ওই ১ মাসই সময় থাকবে। এরকম করবে আস্তে, আস্তে কুইক বুকস। কারণ তারা চায় সফটওয়্যার আপডেট যাতে থাকে। প্রত্যেকটা পারসন অ্যাকাউন্টেন্ট হিসেবে যাতে সফটওয়্যার আপডেটটা যাতে থাকে। এই দেখছেন সার্টিফিকেট এরকম ভাবে আসবে। সার্টিফিকেট হচ্ছে আপনার মানে আর কি একটা রাস্তা ওপেন করে দিবে আপনার এপ্লাই করার জন্য। বুঝাতে পারছি? বাকিটা তো আপনার যোগ্যতা দিয়ে আপনি কাজ আনবেন। বাট সার্টিফিকেটটা আপনার এপ্লাই করার জন্য ডোর ওপেন করে দিবে। এটাই। এজন্য এই সার্টিফিকেশনের ভ্যালুটা অনেকটা বেশি। ওকে। তো যখন মানে আর কি আপনি ক্লায়েন্টকে ইমেইলটা দিবেন না, তখন আপনার অ্যাকাউন্টে কি আপনি প্রো অ্যাডভাইজার কিনা, এই যে, যে লোগোটা মাত্র দেখালাম, সেই লোগোটা কিন্তু তার সামনে এই যে শো করবে। বুঝাতে পারছি? সেটা শো করবে। তো এইজন্য এক্সাম দেওয়াটা জরুরি। ওকে, এবার আসেন আমরা দেখব হচ্ছে কিভাবে টিম মেম্বার এড করে। আমি একটি অ্যাকাউন্টেন্ট ভার্সনে চলে যাই। চলে যাব হচ্ছে সুইচ কোম্পানিতে। এই যে একটা ফার্ম, আপনাদের তো ফার্মে ক্রিয়েট করে দিছি সারা জীবনের জন্য, লাইফ টাইম ফ্রি, তাই না? যদি অ্যাকাউন্টটাকে সঠিকভাবে রাখেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? আর কোনো সময় ফোন নাম্বার আসলে আপাতত পক্ষে স্কিপ করে যান। তারপরে আমার একটা ভিডিও আছে, ম্যানেজ ইউর ইনটিউট অ্যাকাউন্টে গিয়ে জাস্ট ওই যে ইমেল ভেরিফিকেশন করে দিছিলাম না, ওর নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দিয়ে, বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই। ওকে। তো এই যে আমরা অ্যাকাউন্টেন্ট ভার্সনে আসলাম, ধরেন এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্টিং ফার্ম। আমি চাই আরো ১০-৫ জন আমার এই ফার্মের মধ্যে থাকুক। তাহলে আমি এই ফার্মের আন্ডারে একটা কাজ আনবো, এই নিয়ে ১০-৫ জনকে দিয়ে আমি কাজটা করাবো। তখন সেক্ষেত্রে আপনাকে কি বানাতে হবে? টিম বানাতে হবে না? তো এই যে টিমটা কিভাবে বানাবেন, এই যে অ্যাকাউন্টেন্ট ভার্সন থেকে, এখান থেকে নেভিগেশন প্যানেলতে চলে যাবেন, টিম। আবার আপনি যে টিমে যাদেরকে অ্যাড করতেছেন না, তারা প্রত্যেকেও কিন্তু সার্টিফাইড আছে কিনা আপনি এখান থেকে দেখতে পাবেন। ধরেন আপনি কাউকে, এই যে দেখেন এখানে হচ্ছে ইউজার্স, এরপরে হচ্ছে রোল, তাকে আপনি কি কি বিষয়ে কাজ করার অ্যাক্সেস দিবেন, এই যে কি কি অ্যাক্সেস পাবে, এটা পাবে। তারপর হচ্ছে সার্টিফিকেশন। এই যে দেখেন প্রাইমারি অ্যাডমিন এখন পর্যন্ত সার্টিফিকেশন পাইছে? পায় নাই। আপনার যতগুলো অ্যাকাউন্টেন্ট আপনি অ্যাড করবেন, টিম অ্যাড করবেন, সবার এখানে সার্টিফিকেশনের লোগো, তার সার্টিফিকেশন ডেট এবং এক্সপায়ারেশন ডেট এখানে শো করবে। এখন আসেন কিভাবে আপনি একজনকে অ্যাড করবেন বা আপনার সহপাঠীকে আপনি টিম মেম্বার হিসেবে অ্যাড করবেন। এই যে অ্যাড ইউজারে চলে যাবেন। অ্যাড ইউজার অপশনে যাওয়ার পরে
অবশ্যই তার একটা অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকতে হবে। যে কোনো ইয়া থাকুক, কানাডা থাকুক, অস্ট্রেলিয়া থাকুক, যে কোনো কিছুতেই থাকুক। ঠিক আছে? এটা ম্যাটার না যে কোন ভার্সনে সে আছে। তার অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকলেই হবে। এই যে দেখেন ফার্স্ট নেম ওই ব্যক্তির, তার লাস্ট নেম এবং তার যে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আছে তার ইমেইল অ্যাড্রেস। বুঝাতে পারছি? ওই যে একটু আগে যে অ্যাকাউন্টেন্টের যে অ্যাক্সেস দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন লাগবে। তাহলে দেখছেন অ্যাকাউন্টেন্ট ভার্সন কেন প্রয়োজন? টিম এড করার জন্য অথবা ক্লায়েন্টের কাছ থেকে আপনি যে কাজের অ্যাক্সেস নিবেন, সেই কাজের অ্যাক্সেসের জন্য আপনার প্রয়োজন। বুঝাতে পারছি? তো যাকে দিবেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার ইমেইল অ্যাড্রেস এবং তাকে কি, কি রোল আপনি দিতে চান। স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস মানে সে পুরো অ্যাকাউন্টের সকল অ্যাক্সেস সে পাবে। স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস মানে অল্প কিছু ফিচার সে পাবে, আর কোনো কিছুই পাবে না। তারপরে লিমিটেড কাস্টমার অনলি, শুধু কাস্টমার নিয়ে কাজ করতে পারবে, শুধু সাপ্লাই নিয়ে কাজ করতে পারবে, কাস্টমার এবং সাপ্লাই নিয়ে কাজ করতে পারবে। তারপরে পেরোল ব্যতীত বাকি সবকিছুর অ্যাক্সেস পাবে। তারপর হচ্ছে কোম্পানি অ্যাডমিন, মানে আপনি তাকে যে অ্যাক্সেসটা দিতে চান বা রোলটা দিতে চান সেই রোলটা আপনাকে এখান থেকে বলে দিতে হবে। এই যে পারমিশনের ডিটেলস গুলাতে এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, কি কি পারমিশন বা কি আসবে। তারপর এখান থেকে যখন সেন্ড ইনভিটেশনে পাঠাবেন তখন ওই ব্যক্তির ইমেইলে যাবে, নট কুইক বুকসে, ইমেইলে যাবে। ইমেইলে গিয়ে সে ইনভিটেশনটাকে অ্যাকসেপ্ট করবে। তার কুইক বুকসে সে নিজের মতো করে লগ ইন করলেই আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সনে সে অ্যাক্সেস নিতে পারবে। বুঝাতে পারছি কথা? একটা অ্যাক্টিভিটি লিখেছিলাম আমি পরীক্ষা কুইক বুকস লেভেল অফ মডেল কোশ্চেন হুম, তাহলে অনেকগুলো কোশ্চেন দিয়েছি হ্যাঁ পড়েন, গুগলে গেলেও পাবেন। ওকে, আচ্ছা এখান থেকে পরীক্ষা দেওয়ার অপশন আছে কোথায় এই যে প্রো অ্যাডভাইজার সেখান থেকে ট্রেনিং অপশন, প্রো অ্যাডভাইজার থেকে ট্রেনিং, সেখান থেকে সার্টিফিকেশন হবে, গেলে দেখতে পাবেন এই যে সার্টিফিকেশন হবে, এই যে এখান থেকে টেক এক্সাম। ওকে, আচ্ছা।